তখন মূল ফোকাস ছিল যে এই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে একটা বৈধতা দেওয়া, সেটাকে কনস্টিটিউশনাল ক্ষমতার মতো দেওয়া। এই সময়কালে সরকার যেহেতু বিভিন্ন অধ্যাদেশ পাশ করেছে, এই সকল অধ্যাদেশকে কিন্তু পার্লামেন্টে বৈধতা দিতে হবে। আমি জানি না এটা নিয়ে কেউ কেন এখনো কথা বলছে না, কারণ এনসিপি এখনো কিন্তু সাইন করেনি জুলাই সনদটাতে। এনসিপি এখনো সাইন করেনি। এখন সেই বার্গেনিং এর ক্ষেত্রেই হচ্ছে বিএনপি অনেকগুলো জায়গায় নোট অফ ডিসেন্ট জানিয়েছে যে তারা একমত হয়নি, এবং 20টা মূল বিষয়ের মধ্যে 9টাতেই বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। যে যদি গণভোট হয়, গণভোট হচ্ছে কারণ আমরা যেটা বলছি যে আমাদের সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয়, এখন জনগণ রায় দিয়েছে এই সংস্কারগুলো করতে হবে। কাজেই যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধি সংসদ, সেই সংসদ হচ্ছে গিয়ে তাকে এটা করতে হবে। যদি জুলাইকে হচ্ছে আপনি শুধুমাত্র শেখ হাসিনাকে ফেলে দেওয়ার আন্দোলন হিসেবে দেখেন, তাহলে আমরা 5 তারিখেই সাকসেসফুল, উই আর ডান, আমাদের আর কিছু আসলে করার নেই। মামা একটা সুইচ আর একটা দুধ চা। মনি ভাই চা একটা, লিকার কম আর একটা গোল্ড লিকার। চায় এত চিনি দিছো? হ্যালো। ডায়েটে আছি। হ্যাঁ, আমি টঙে আছি। আয়। হ্যালো এভরিওয়ান। বাংলাদেশ একটি রাজনৈতিক ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে, আর এর মধ্যেই একটি জাতীয় নির্বাচন আসন্ন। আমাদের এবারে জাতীয় নির্বাচনের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হলো গণভোট। আজকে আমাদের টকে টঙের পডকাস্টে আমরা আড্ডা দিচ্ছি জুলাই সনদ আর গণভোট নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ ফুয়াদ। আজকে আমাদের অতিথি ডক্টর আসিফ শাহান, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং উনি শাসন ব্যবস্থা এবং সংবিধান সংস্কার বিশ্লেষক। ধন্যবাদ আসিফ ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, এই তো ভালো। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। অফকোর্স ভাই, আমরাও ওর সাথে অনেকক্ষণ আড্ডা দিব ইনশাল্লাহ। ভাই, আমরা আসলে প্রথম কোয়েশ্চেন যেটাতে শুরু করতে চাই, খুব সংক্ষেপে জানতে চাই জুলাই ঘোষণাপত্রটা সম্পর্কে। হুম 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 জুলাই ঘোষণাপত্র যদি মানে আমার যদি ঠিকঠাক মনে থাকে, তাহলে ইনিশিয়ালি একটা দাবি ছিল যে 2024-এর ডিসেম্বরের মধ্যে জুলাই ঘোষণাপত্রটা দেওয়া ছাত্রদের পক্ষ থেকে একটা দাবি ছিল। সেটা তখন বাস্তবায়িত হয়নি। সো তখনকার যে ঘোষণাপত্রের যে অ্যাসপিরেশনটা ছিল, আমার ধারণা তখন মূল ফোকাস ছিল যে এই ঘোষণাপত্রের মাধ্যমে পুরো জুলাই গণ অভ্যুত্থানকে একটা বৈধতা দেওয়া, এবং সেটাকে একটা কনস্টিটিউশনাল ক্ষমতার মতো দেওয়া। ঠিক কনস্টিটিউশনাল ক্ষমতা না, সেটাকে একটা ক্ষমতা দেওয়া, যার মাধ্যমে বোঝা যাবে যে এর পরবর্তী যে অ্যাক্টিভিটিস গুলো হবে সেগুলোর যেন একটা বৈধতা থাকে। বাট সেইটা তখন হয়নি। পরবর্তীতে এইটা আবারও চলে আসে পরের বছর জুলাইয়ের দিকে, 1 বছর পূর্তির সময়। তখন জুলাই ঘোষণাপত্রটা গৃহীত হয় এবং সেটাকে পাঠ করা হয়। কিন্তু সেইটার আপনি যদি দেখেন যে সেটার আসলে এই ধরনের কোনো লিগাল কোনো ধরনের ক্ষমতা বা লিগাল কোনো কিছু এটাকে দেওয়া হয়নি। ওটা ছিল মোর একটা অ্যাসপিরেশনাল, একটা হিস্টোরিক্যাল কনটেক্সটে আমরা কোথা থেকে কোথায় আসলাম, জুলাই কেন হলো, এবং জুলাইয়ের মাধ্যমে আমরা কি অ্যাচিভ করতে পারি, এই ধরনের একটা মানে আমাদের এক্সপেকটেশন বা অ্যাসপিরেশনের একটা রিফ্লেকশন। এবং সেটা এমনটাও ছিল যে ওটাতে কারো আসলে সাইনও ছিল না, এটা মোর সবার সামনে পাঠ করা হয়েছিল। এবং সকল রাজনৈতিক দল যে জুলাই ঘোষণাপত্রের যে কন্টেন্ট সেটা নিয়ে যে খুব স্যাটিসফাইড ছিল সেটাও না, এটা নিয়ে কিছু বিতর্ক ছিল। সো এটা যেভাবে প্রস্তাব করা হয়েছিল এবং এটা যেভাবে শেষ হলো, সো ওই জায়গায় আসলে এটা খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু ডকুমেন্টে আমার মনে হয় না এটা শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল। তাহলে আচ্ছা। ভাইয়া জাস্ট মানে একটা জিনিস ক্লিয়ার করার জন্য যে আমাদের এবার যে গণভোট হচ্ছে, এই গণভোটে হুম। জুলাই সনদ পার্টিকুলারলি জুলাই সনদের কোনো কিছুই নিয়ে গণভোটে কিছু নেই, রাইট? না, আমাদের গণভোটটা হচ্ছে জুলাই সনদ নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, জুলাই সো সনদ। আমি বলতেছি জুলাই জুলাই জু ঘোষণাপত্র নিয়ে। জুলাই ঘোষণাপত্র নিয়ে আসলে আ কোনো কিছু নেই। যে সাংবিধানিক কোনো লিগ্যালিটি দেওয়ার কোনো বিষয় এটা গণভোটে নেই। ঘোষণাপত্রের এখানে আসলে হচ্ছে গিয়ে খুব একটা এসে গুরুত্ব নেই। আচ্ছা। মানে গণভোটের জন্য। ইনফ্যাক্ট জুলাই সনদটা যদি দেখেন, জুলাই সনদের শুরুতে chronologically ওটাকে আবার এক্সপ্লেইন করা আছে যে আমরা কিভাবে হচ্ছে জুলাইতে আসলাম, কি ঘটনা ঘটেছিল, এবং জুলাই সনদকে ঘিরে কি ঘটনা ঘটেছিল, এই প্রত্যেকটারই একটা ডিটেইলড ডেসক্রিপশন আপনার হচ্ছে দেওয়া আছে জুলাই সনদের হুম, ভেতরে। সো আচ্ছা। গণভোটটা যেটা হচ্ছে, তো সেটা হচ্ছে জুলাই সনদকে আ কেন্দ্র করে, হ্যাঁ? সো মোর হুম, অর লেস, এবং এই জুলাই সনদটা যদি গণভোটে গৃহীত হয়, এইটা হুম, হুম, হচ্ছে মোটামুটি আপনার আ আমরা যে জুলাই সনদটা যে প্রক্রিয়ায় নিলাম, সেটার একটা বৈধতা আসবে। তারপরে এই যে গণভোটটা আমরা যে নিচ্ছি, সে গণভোটের একটা বৈধতা আসবে, এবং গণভোট পরবর্তীতে আমরা যেগুলোকে একসেপ্ট করে নিবো, সেটার হুম, একটা হুম। মোর অর লেস বৈধতা
এটার মাধ্যমে আসবে। তবে এখানে একটু পরিষ্কার করা দরকার যে তারপরেও পরবর্তী জাতীয় সংসদে যেহেতু এই আ মানে আপনার আগস্ট থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত যে সময়কাল, এই সময়কালে সরকার যেহেতু বিভিন্ন অধ্যাদেশ পাস করেছে, এই সকল অধ্যাদেশকে কিন্তু পার্লামেন্টে বৈধতা দিতে হবে। মানে হুম। এটা কিন্তু জুলাই আ সনদ গণভোটে পাস হয়ে গেলে সরকার এই সময়ের মাঝখানে যেসব অ্যাকশন নিয়েছে বা যেই ধরনের অর্ডিন্যান্স গুলো পাস করেছে, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি পাস হয়ে যাবে না। পরবর্তী সংসদে সেই অধ্যাদেশগুলোকে আবার হচ্ছে গিয়ে পাস করিয়ে নিতে হবে। ওইটা আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যেই পড়বে। জুলাই নাইস। সনদের যেটা করবে সেটা হচ্ছে গিয়ে আমরা যে কনস্টিটিউশনে যে চেঞ্জ গুলো নিয়ে আসছি, যে পরিবর্তন গুলো নিয়ে হুম, আসছি, হুম। যেগুলোকে আমরা প্রপোজ করছি, সেইটার যে ঐতিহাসিক গতিধারা আছে সেইটার একটা ভিত্তি দিবে এবং যে পরিবর্তনগুলো আমরা করতে চাচ্ছি সেই পরিবর্তনগুলোকে আপনার একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবে। সেটা একটা বৈধতা দিবে যে এই পরিবর্তনগুলো করার ম্যান্ডেট পরবর্তী সংসদের আছে। পরবর্তী সংসদকে হচ্ছে গিয়ে সেই ম্যান্ডেটটা এই গণভোটটা দিবে। তাহলে ভাইয়া তাহলে এখন একটা কোয়েশ্চেন দাঁড়ায় যে আ আমরা দেখলাম যে আপনার এনসিপি আ জামাতের সাথে কোয়ালিশন করে নির্বাচন করছে। এনসিপি যেটুকু আমরা জানি যে তারা আ সনদে স্বাক্ষর করে নাই। আবার জামাত স্বাক্ষর করছে। কিন্তু তাহলে তারা আবার কোয়ালিশন করল। তাহলে যদি এনসিপি জামাত কোয়ালিশন সরকার গঠন করে, তখন হুম। তারা কি করবে? একদল বলবে যে না যেহেতু ওরা স্বাক্ষর করে না, আমরা ধরে নিচ্ছি ওরা জুলাই সনদে এখনো হয়তো পুরোপুরি কনভিন্স না। আবার জামাত স্বাক্ষর করছে। তখন মানে জিনিসটা কিরকম হবে? এটার এক্সপ্লেনেশন টা কি হতে পারে? আ বেসিক্যালি মানে যেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে এনসিপি যখন স্বাক্ষর করেনি মানে তখন যদি আপনাদের মনে থাকে যে বিতর্ক যেটা ছিল যে জুলাই সনদ যেইটা আ হয়ে আসছে বা যেই জুলাই সনদে সবাই সাইন করছেন, সেই জুলাই সনদে কোনো ধরনের ইমপ্লিমেন্টেশন পাথওয়ে বলা ছিল না। যে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়িত হবে সেটার কোনো ব্যাখ্যা ওইটাতে ছিল না। জুলাই সনদের যে কনটেন্ট গুলো উচ্চকক্ষই বলি বা কনস্টিটিউশনাল পজিশনই বলি বা তত্ত্বাবধায়ক সরকার বলি, এগুলো নিয়ে এনসিপির ওই বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেইটা নিয়ে এনসিপির আপত্তি ছিল। কিন্তু বাকিগুলো এছাড়া হচ্ছে এনসিপির জুলাই সনদের ওই কনটেন্ট নিয়ে কোনো আপত্তি ছিল না। এনসিপি সাইন করেনি কারণ তারা মনে করেছিল যে এখানে একটা ইমপ্লিমেন্টেশন পাথওয়ে দেওয়া উচিত ছিল। এই ইমপ্লিমেন্টেশন পাথওয়েটা যখন পরে দেওয়া হয়েছে তখন হচ্ছে গিয়ে মোর অর লেস এনসিপির এইখানে আপত্তি আর এনসিপি দেখায়নি। এটা একটা ইন্টারেস্টিং কথা যেটা বললেন যে আমি জানি না এটা নিয়ে কেউ কেন এখনো কথা বলছে না। কারণ এনসিপি এখনো কিন্তু সাইন করেনি। জুলাই সনদটাতে এনসিপি এখনো সাইন করেনি। জামাত সাইন করেছে। বাট আমরা যেটা ধরে নিতে পারি যে যেহেতু এনসিপি সরাসরি গণভোটের পক্ষে প্রচার চালাচ্ছে, এনসিপি জুলাই সনদের উপর ভিত্তি করে যে গণভোট হবে সেটাকে গ্রহণ করে নিচ্ছে। সো এসেনশিয়ালি এনসিপির এই জুলাই সনদ যেটা আ সাইন হয়ে আসছে এবং যে জুলাই সনদের উপর ভিত্তি করেই গণভোট হচ্ছে, সেটা নিয়ে এনসিপির বড় ধরনের কোনো আপত্তি বা আসলে কোনো ধরনের আপত্তি নেই। সো ওই জায়গা থেকে উই ক্যান গেস বা উই ক্যান অ্যাজিউম দ্যাট পলিটিক্যাল পার্টিগুলা যারা মোটামুটি গণভোটটা যে হবে এবং গণভোটের যেই কনটেন্ট বা কনটেক্সট আছে সেটা নিয়ে মোর অর লেস একটা এগ্রিমেন্টে আছে। তাদের মধ্যে আসলে এইটা নিয়ে কোনো ধরনের ঝামেলা হবে না। ঝামেলা অন্য জায়গায় হতে পারে। প্রবাবলি উই উইল ডিসকাস অ্যাবাউট দ্যাট লেটার যে এইটার অন্য ঝামেলা কি হতে পারে। কিন্তু ধরেন এই চার্টারটা এবং এই চার্টারটার উপর ভিত্তি করে যে গণভোট এবং সেই গণভোটটা যে হবে এবং যে প্রক্রিয়াটা এইটার ব্যাপারে মোর অর লেস সবগুলা পলিটিক্যাল পার্টি একটা অ্যাকনলেজমেন্ট বা এগ্রিমেন্ট এ পৌঁছেছে। এনসিপি আর জামাত হচ্ছে হয়তো মোর হ্যাপিলি পৌঁছেছে। বিএনপি একটু গ্রাজিংলি পৌঁছেছে। বাট দে হ্যাভ রিচড অ্যান এগ্রিমেন্ট। একটা এগ্রিমেন্ট আছে আরকি এটা নিয়ে সো ফার। হ্যাঁ, বিএনপির আচ্ছা। কথায় একটা জিনিস মনে পড়লো যে বিএনপি কিন্তু যদিও স্বাক্ষর করেছে কিন্তু তারা বলছে যে তারা জুলাই সনদকে এক ধরনের স্বীকৃতি দিবে। কিন্তু তারা সংবিধানে অন্তর্ভুক্ত করতে চায় না। তো এরকম আপনি আপনি এর আগের একটা কথা বলেছিলেন যে গণভোট জয়ের পর কিন্তু আসলে যারা ক্ষমতায় যাবে বা সংসদে থাকবে তাদের কিন্তু এই গণভোট এবং যা সংস্কারের কথা বলা হচ্ছে আম তার সবকিছু এস্টাবলিশ করার একটা ব্যাপার আছে। কিন্তু তারা যদি না করে তাহলে কিন্তু হবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা স্টেটমেন্ট বিএনপি থেকে আসছে। তো বিএনপির পক্ষ থেকে এটার আসলে টেকনিক্যাল টার্মটা কি দাঁড়ায় বা টেকনিক্যাল এক্সপ্লেনেশনটা কি? আ এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বাট এইটা আমার ধারণা একটা সলভ হয়ে গেছে। ব্যাপারটা একটু আসলে ব্যাখ্যা করে বলি। যেটা হয়েছে যে আমরা যেটা দেখেছি
যে জুলাই সনদের আলোচনাটা তো প্রথমে শুরু হয়েছে কয়েকটা কমিশন গঠন করার মাধ্যমে। এর মধ্যে ৬টা কমিশন ছিল হচ্ছে মূল কমিশন, এর বাইরেও আরো ৫টা কমিশন ছিল, ২টা টাস্ক ফোর্সও ছিল। এই ৬টা কমিশনের উপর ভিত্তি করে আবার হচ্ছে একটা কনসেনসাস কমিশন বা ঐকমত্য কমিশন করা হয়েছিল। এই ঐকমত্য কমিশনই মূলত সেই বিষয়গুলো নিয়ে ডিল করেছে যে বিষয়গুলো জুলাই সনদে এসেছে। ইনিশিয়ালি উনারা ১৬৬টা বিষয়কে আইডেন্টিফাই করেছিলেন। পরবর্তীতে সেই ১৬৬টা থেকে উনারা ৮৪টাকে আইডেন্টিফাই করেছেন, যেগুলো জুলাই সনদে এসেছে। এই ৮৪টার মধ্যে আবার ৪৭টা হচ্ছে সংবিধানের সাথে সম্পর্কযুক্ত। বাকিগুলোর সাথে সংবিধানের সম্পর্ক নেই, যেগুলো আপনার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায়, যেটা এই সরকার অলরেডি করছে। যেমন সুপ্রিম কোর্টের ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন সচিবালয় ইসে করার অধ্যাদেশ অলরেডি হয়ে গেছে। এই যে ৪৭টা, এই ৪৭টা নিয়েই হচ্ছে গিয়ে কনসেনসাস কমিশনে বা ঐকমত্য কমিশনে মূল আ দরাদরি যদি বলি বা হচ্ছে গিয়ে মূল বার্গেনিং যদি বলি, যে বার্গেনিংটা হয়ে আসছে। এখন সেই বার্গেনিং এর ক্ষেত্রেই হচ্ছে বিএনপি অনেকগুলো জায়গায় আ নোট অফ ডিসেন্ট জানিয়েছে যে তারা একমত হয় না, একমত হয়নি। আ এবং আমার যদি ঠিক মনে থাকে তাহলে ২০টা মূল বিষয়ের মধ্যে ৯ টাতেই বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। যেমন উচ্চকক্ষ হবে এটার ব্যাপারে কোনো আপত্তি ছিল না। কিন্তু উচ্চকক্ষের মেম্বাররা কিভাবে ইলেক্টেড হবেন সেটা নিয়ে বিএনপির একটা নোট অফ ডিসেন্ট ছিল। বিএনপি বলছিল যে এইটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এ হবে না। পার্টি যে পরিমাণ সিট পাবে সেই সিটের পার্সেন্টেজ অনুসারে হবে। তত্ত্বাবধায়ক সরকারের চিফ অ্যাডভাইজারের নিয়োগ কিভাবে হবে সেটা নিয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেমন পাবলিক সার্ভিস কমিশন, তারপরে হচ্ছে অ্যান্টি করাপশন কমিশন। অ্যান্টি করাপশন কমিশন বর্তমানে না, কিন্তু এটাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বানানো হবে। এগুলোর প্রধানের নিয়োগ নিয়েও নোট অফ ডিসেন্ট ছিল। তো এখন এই নোট অফ ডিসেন্ট গুলোকে হুম, রেখেই জুলাই সনদটাকে পাস করা হয়েছে। তারপরে যেটা প্রশ্ন এসেছিল যে জুলাই সনদটাকে আমরা আ মানে এইটা লিগালি বাইন্ডিং করব কিভাবে? এইটা খুব ইম্পোর্টেন্ট। কারণ এনসিপি এবং জামাত ২ টা দলেরই কনসার্ন যেটা ছিল যে মানে why should we trust বিএনপি? যদি এমন হয় আমরা একটা জুলাই সনদ সাইন হুম, করলাম, কিন্তু বিএনপি পরবর্তীতে ক্ষমতায় এসে বলল যে আমরা এটাকে বাস্তবায়ন করব না বা আমরা আমাদের মতো করে বাস্তবায়ন করব। কেন আমরা বিএনপিকে বিশ্বাস করব? সো ওই জায়গাটা থেকেই ওই আলাপটা এসেছে যে আমরা এমন একটা ডকুমেন্ট বা এমন একটা পাথওয়ে তৈরি করতে চাই, যাতে পরবর্তীতে যেই জিতে আসুক সে যেন এটাকে করতে বাধ্য থাকে। আপনি যেটা বললেন একটু আগে যে বিএনপি বলেছে আচ্ছা। যে এইটা আ সংবিধানে অ্যানেক্স হিসেবে থাকবে। এই একটা আর্গুমেন্ট হচ্ছে হুম, গিয়ে হুম, বিএনপির ছিল, বা হচ্ছে এটা সংবিধানের অংশ হবে কি হবে না সেইটা নিয়ে হচ্ছে গিয়ে আপত্তি ছিল। বা তারপরে এইগুলা কি অবিকল যেভাবে আছে জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেইভাবে বাস্তবায়িত হবে? না রাজনৈতিক দলগুলো তাদের যে নোট অফ ডিসেন্ট দিচ্ছে সেই নোট অফ ডিসেন্ট অনুযায়ী বাস্তবায়িত হবে? সেটা নিয়েও হচ্ছে গিয়ে একটা বিতর্ক ছিল। মানে জিনিস হচ্ছে এরকম যে লেটস সে জুলাই সনদ বুঝতে পাস হয়ে পারছি। আসলো। এখন যখন পার্লামেন্টে এই হুম, হুম, আলোচনাটা উঠলো তখন যদি বিএনপি বলে যে ওকে জুলাই সনদ পাস হয়ে আসছে। ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু আমরা বলেছি যে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এর সাথে একমত না। আমরা চাই এই সিটের পার্সেন্টেজ অনুসারে হবে। যেহেতু আমরা জিতে আসছি সো আমরা আমাদের মতো করে এটাকে বাস্তবায়ন করব। এখন এইটা হচ্ছে একটা হুম, বিতর্কের হুম, হুম। জায়গা যে এটা আমরা ওইভাবে করব নাকি জুলাই সনদে যেভাবে আছে সেইভাবে করব। এইটা নিয়ে হচ্ছে একটা বড় ধরনের বিতর্ক হয়েছে। এবং শেষ পর্যন্ত আপনি যদি আচ্ছা। জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা যদি দেখেন, এটা খুব ক্লেভারলি ফ্রেম করা হয়েছে। এখানে কতগুলো ইম্পোর্টেন্ট জিনিস আছে। যেমন এখানে তো আ বলা হয়েছে যেটা জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারে যে গণভোটে যাবে হচ্ছে ৪ টা প্রশ্ন। এবং এই ৪ টা প্রশ্ন দিয়ে কিন্তু আচ্ছা, হচ্ছে ওই যে যেটা বললাম যে ৪৭ টা কনস্টিটিউশনাল যে বিষয়, এই ৪৭ টা বিষয় কিন্তু এই ৪ টা প্রশ্ন দিয়ে কভার করা হচ্ছে। সো এই ৪ টা প্রশ্ন কিন্তু আসলে ৪ টা প্রশ্ন হুম, না। এই ৪ টা প্রশ্নের মধ্যে ৪৭ টা বিষয় আছে। এর মধ্যে প্রায় ২০-২৫ টা বা আরো আছে কয়েকটা যেটাতে সকল দলই একমত। যেটাতে কোন দলেরই হচ্ছে গিয়ে কোন ধরনের দ্বিমত নেই। এর মধ্যে ইলেকশন কমিশনের নিয়োগও হচ্ছে একটা যেটাতে কোন দলের কোন দ্বিমত নেই। আবার কয়েকটা আছে যে যেইটা রাজনৈতিক দলগুলো জিতে আসলে তার ম্যানিফেস্টো অনুযায়ী বাস্তবায়ন করবে সেইরকম। যেমন আর্টিকেল 70 র ব্যাপারটা যে এমপিরা ফ্লোর ক্রসিং করতে পারবেন কি পারবেন না। ওইটা হচ্ছে একটা। আবার হুম, এই হুম। যে একটা জিনিসকে খুব স্পেসিফিক্যালি দেখবেন যে জুলাই সনদে যে ৪ টা প্রশ্ন করা হয়েছে, সেখানে খুব স্পেসিফিক্যালি উচ্চ কক্ষের কথা বলে দেওয়া আছে যে একটা উচ্চ কক্ষ হবে। সেই উচ্চ কক্ষের সদস্যরা আ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এর মাধ্যমে ইলেক্টেড হবে এবং সেই উচ্চ কক্ষের
সিম্পল মেজরিটির মাধ্যমে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে রোল প্লে করার একটা ভূমিকা থাকবে। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ৪ টা অপশনের কথা বলা আছে, সেই ৪ টা অপশনে একমাত্র উচ্চকক্ষের অপশনটাই হচ্ছে এত বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে। বাকিগুলা কিন্তু এত বিস্তারিত ব্যাখ্যা করা নাই। যেমন ১ম টায় বলা হুম, আছে হুম, জুলাই সনদ অনুসারে আ নির্বাচন হুম, কমিশন, সাংবিধানিক কমিশনগুলোর নিয়োগ, আ তারপরে হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের নিয়োগ, এইভাবে এগুলা বাস্তবায়িত হবে। কিন্তু কিন্তু এক্সপ্লেইন করা নাই ডিটেইলড ওয়েতে যে নির্বাচন কমিশনটা সদস্যরা কিভাবে নির্বাচিত হবেন, সিলেক্টেড হবেন, এটাই বলা নেই। শুধুমাত্র উচ্চ কক্ষটাই আছে। এইটা একটা ইম্পোর্টেন্ট জিনিস। তার মানে বুঝতে সরকার পারছি। উচ্চ কক্ষকে বাকিগুলোর চাইতে একটু আলাদা হিসেবে ট্রিট করছে অন্তর্বর্তীকালীন সরকার। যে গণভোটে যদি পাস হয়ে আসে, গণভোটটা যদি ওভারঅল হ্যাঁ হয়, তাহলে এট লিস্ট একটা মিনিমাম লেভেল উচ্চ কক্ষটা যেন হয়। তাহলে এখন ব্যাপার হচ্ছে যে বাকিগুলোর নোট, আচ্ছা। তার মানে এই ক্ষেত্রে এট লিস্ট জুলাই চার্টার, এই জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডার বা গণভোট অনুসারে বিএনপির নোট অফ ডিসেন্টের কোনো ধরনের গুরুত্ব এখানে নেই। যদি এটা পাস হয়ে আসে, তাহলে এট লিস্ট এই উচ্চকক্ষের মেম্বারশিপ এবং তার কাজের ক্ষেত্রে বিএনপি বলতে পারবে না যে আমার নোট অফ ডিসেন্ট আছে। বেশ কয়েকটার ব্যাপারে তো বিএনপি অলরেডি এগ্রিমেন্টে একটা মজার ওয়ার্ড প্লে আছে, আপনি দেখবেন ১ নাম্বার প্রশ্নতে। ১ নাম্বার প্রশ্নে বলা আছে যে ১ নাম্বার প্রশ্নে বলা আছে যে নির্বাচন কমিশন, সাংবিধানিক কমিশন, তারপরে হচ্ছে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট যে চিফ অ্যাডভাইজার, এইগুলো নিয়োগের ক্ষেত্রে জুলাই সনদের জুলাই সনদ অনুসারে নির্ধারণ করা হবে। ঠিক আছে? জুলাই সনদ অনুসারে এগুলো নির্ধারণ করতে হবে। এখন ওই জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারে জুলাই সনদের একটা সংজ্ঞা দেওয়া আছে। জুলাই সনদের সংজ্ঞাটা কি? জুলাই সনদের সংজ্ঞাটা হচ্ছে, জুলাই সনদ হচ্ছে অক্টোবরের ১৭ তারিখ রাজনৈতিক দলগুলো যেই ডকুমেন্টটাকে সাইন করেছে। এখন রাজনৈতিক দলগুলো কোন ডকুমেন্টটা সাইন করেছে? রাজনৈতিক দলগুলো সেই ডকুমেন্টটা সাইন করেছে যেটাতে বিএনপির নোট অফ ডিসেন্ট গুলো আছে। ওই জুলাই চার্টারে কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট গুলোকে আচ্ছা। বাদ দেওয়া হয়নি। যার ফলে বিএনপি হুম, হ্যাজ অ্যান অপরচুনিটি যে যদি এই এই রেফারেন্ডামটা সম্পূর্ণভাবে পাস হয়, উচ্চকক্ষের ব্যাপারে সে আর কিছু করতে পারবে না। কারণ উচ্চকক্ষটা আলাদাভাবে বলাই আছে। কিন্তু বাকিগুলো হুম, নিয়োগের ক্ষেত্রে, যেমন পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে বা কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ হুম, অ্যাডভাইজারের ক্ষেত্রে বিএনপি বলতে পারে যে হোল্ড অন, আমি জুলাই চার্টারে অবিকল যেভাবে বলা আছে আমি সেইভাবে করব না। যেহেতু আমি ক্ষমতায় আসছি, যেহেতু পার্লামেন্টে আমার আসন যথেষ্ট পরিমাণ আসন আছে, আমি যেহেতু এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিলাম, হুম, আমি সেই নোট অফ ডিসেন্ট অনুসারে এটাকে বাস্তবায়ন করব। মানে সেম জিনিস জামাতও বলতে পারবে, সেম জিনিস এনসিপিও বলতে পারবে, যেই ক্ষমতায় আসুক সে এইটা বলতে পারবে। সো এইটা হচ্ছে একটা মজার ওয়ার্ড প্লে এখানে করা আছে যে অবিকল আপনাকে বাস্তবায়ন করতে হবে উচ্চ কক্ষেরটা। আর এই যে বাকি যে সাংবিধানিক প্রতিষ্ঠান, অসাধারণ। হুম, কেয়ারটেকার গভর্নমেন্ট, সেখানে আপনার নোট অফ ডিসেন্ট এক্সারসাইজ করার একটা অপশন হচ্ছে গিয়ে থাকবে। হুম, এবং হুম, আপনি যখন জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা করে দিয়েছেন না, তখন কিন্তু ওই যে বিএনপির আগের যে বক্তব্যগুলো যে এইটা রাষ্ট্রপতি ১০৬ অনুসারে, সংবিধান ১০৬ অনুসারে প্রধান বিচারপতির পরামর্শক্রমে উনি জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডার ইস্যু করবেন। এটা আর এখন গ্রহণযোগ্য না। তারপরে হচ্ছে এইটা আমরা আচ্ছা। কনস্টিটিউশনে এইভাবে আনবো, সেটা আর গ্রহণযোগ্য না। জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা যেহেতু ইস্যু হয়ে গেছে, পলিটিক্যাল পার্টিগুলো যেহেতু এটাকে একসেপ্ট করে নিয়েছে, তাহলে এই মুহূর্তে ওই জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারে যা বলা আছে, রেফারেন্ডামে যদি এটা পাস হয়, তাহলে এইটা যেভাবে কাজ করার কথা সেইভাবেই কাজ করবে। ঠিক এইটা হচ্ছে গিয়ে বর্তমান বুঝতে পারছি। অবস্থা। আর ভবিষ্যতে কেউ এটাকে কোর্টে চ্যালেঞ্জ হুম, হুম। করবে কিনা সেই অপশন আছে। সেটার কি হবে আমরা আমরা পুরোপুরি জানি না। কিন্তু একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট আছে। সেটা হচ্ছে যে যদি রেফারেন্ডাম জয়ী হয়, রেফারেন্ডামে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারে একটা জিনিস বলা আছে। সেইটা হচ্ছে যে আমাদের পরবর্তী যে সংসদ, সেই সংসদের ডুয়াল রোল থাকবে, ২ টা রোল থাকবে। একটা হচ্ছে সে একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তার মানে কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে। তার মানে তার গাঠনিক ক্ষমতা থাকবে। সংবিধান তৈরি করার ক্ষমতা তার থাকবে। তার মানে আমরা রেফারেন্ডামে যদি এটা পাস হয়, তাহলে জনগণ পরবর্তী সংসদকে গাঠনিক ক্ষমতাটা দিচ্ছে। সংবিধান সংশোধন করার ক্ষমতাটা দিচ্ছে।
এবং একটা বাউন্ডারিও বেঁধে দিয়েছে। সংবিধান যেহেতু আমি তৈরি করার ক্ষমতা দিচ্ছি, সে কিন্তু ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারবে না পরবর্তী সংসদ। মানে পরবর্তী সংসদ আমি হুম, জাস্ট উদাহরণ দিচ্ছি। পরবর্তী সংসদ যদি এসে বলে যে, "ওকে আমার মন চাচ্ছে যে আমি শরিয়া আইন বানাবো। আমি বাংলাদেশে এখন শরিয়া আইন হুম, ইন্ট্রোডিউস করব। আমার ভোট আছে।" সে সেটা করতে পারবে না। কারণ আমরা তাকে বাউন্ডারি সেট করে দিয়েছি। দেখো বাবা জুলাই সনদের মধ্যে যা, যা আছে সেগুলোর ভিত্তিতে তুমি সংবিধান হুম, হুম, চেঞ্জ করতে পারবা। এর বাইরে তুমি করতে পারবা না। যেহেতু ওই সংসদের গাঠনিক হুম, ক্ষমতা থাকবে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে, যেটা রেফারেন্ডামের মাধ্যমে সে অ্যাচিভ করবে, তাহলে আইডিয়ালি ভবিষ্যতে ওইটাকে আ কোর্টে চ্যালেঞ্জ করা উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। কারণ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরিই করা হয় সংবিধান তৈরি করার জন্য। তাহলে সংবিধান তৈরি করার জন্যই হুম, হচ্ছে হুম। গিয়ে আমি যে সংসদকে তৈরি করেছি, সেই সংসদ একটা সংবিধান তৈরি করেছে। তাহলে কোর্ট আবার হচ্ছে গিয়ে সেটাকে নালিফাই করে দেওয়া, ইট উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট এটা করার জন্য। সো আমি জানি না পুরো জিনিসটা একটু কিন্তু ভাইয়া প্যাঁচালো, এখানে পরিষ্কার হয়েছে হুম, হুম। কিনা আমি জানি না। বাট মানে দিস ইস হোয়াট থিংস আর আরকি। না, জি, এটা এক্সট্রিমলি পরিষ্কার। আপনি খুবই সুন্দর করে এটা বলছেন। এখানে একটা জিনিসই হুম, জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে মোটামুটি জুলাই সনদের মধ্যে একটা জিনিস বোঝা যাচ্ছে যে গণভোট যদি পাস হয়, নতুন নির্বাচিত সরকারের যে হুম, সংস্কারগুলো করার যে পথটা সে পথটা ক্লিয়ার করা হয়েছে। কিন্তু আ রাজনৈতিক দলগুলোর মধ্যে কি কোনো দায়বদ্ধতা থাকবে জুলাই সনদে? যে তারা নির্বাচিত হয়ে গেলে তাদের এই সংস্কারগুলো করতেই হবে বা এটার গ্যারান্টি হুম, কি যে তারা এই সংস্কারগুলো করবে কিনা? হুম। এইটা নিয়ে আসলে মানে আমি বিভিন্ন লয়ারদের সাথে কথা বলেছি। উনাদেরও একটু দ্বিমত আছে। তারপর আমি বলি আরকি ব্যাপারটা কি। যেমন একটা যেটা খুব ক্লিয়ার যে যদি গণভোট হয়, গণভোট হচ্ছে কারণ আমরা যেটা বলছি যে আমাদের সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয়, the source of power হচ্ছে সিটিজেন। এখন সিটিজেন রায় দিচ্ছে থ্রু রেফারেন্ডাম এবং রেফারেন্ডার মাধ্যমে সে বলছে যে সে এই সংস্কারগুলো চায়। তাহলে জনগণের সেই ইচ্ছার উপরে তো আর আর কোনো ইসে থাকতে পারে না। এখন জনগণ রায় দিয়েছে এই সংস্কারগুলো করতে হবে। কাজেই যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধি সংসদ, সেই সংসদ হচ্ছে গিয়ে তাকে এটা করতে হবে। যেমন আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে বাংলাদেশ কিন্তু পার্লামেন্টারি সোভারেইনটির দেশ না। ইংল্যান্ড হচ্ছে পার্লামেন্টারি সোভারেইনটির দেশ। বাংলাদেশ ইস নট আ পার্লামেন্টারি সোভারেইনটি কান্ট্রি। বাংলাদেশে বরং এই পার্লামেন্টের সোভারেইনটিটা আসে কোত্থেকে? আসে হচ্ছে জনগণ থেকে। জনগণ হচ্ছে আমাদের ক্ষমতার উৎস। জনগণ সেটা ধার দেয় হচ্ছে পার্লামেন্টকে। সো জনগণের ইচ্ছার রিফ্লেকশন যেহেতু হচ্ছে রেফারেন্ডামের মাধ্যমে, রেফারেন্ডামে যদি ইয়েস হয় তাহলে হচ্ছে সেটা হবে। কিন্তু এই জায়গায় আচ্ছা। এসেই একটু সমস্যা হয়ে যাচ্ছে। আপনি যেটা বললেন যে লেটস সে কোন একটা দল ক্ষমতায় আসলো। ক্ষমতায় এসে বলল, "আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি রেফারেন্ডাম হইছে। বাট দেখো বাবা আমি এসব রেফারেন্ডাম মানি না। আমি এগুলা বাস্তবায়ন করব না।" তখন কি হবে? এখন অ্যাকর্ডিং টু সেভারাল লয়ার্স যাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলতেছেন যে এই ক্ষেত্রে আসলে কোনো লিগ্যাল রেমেডি নাই। আমরা মানে কোর্টে যেয়ে ইসে করতে পারবো না যে মানে এটা তাদের করতেই হবে। এইটা আসলে নাই। যেটা আছে যে এটার একটা পলিটিক্যাল কস্ট আছে। মানে কোন একটা পলিটিক্যাল পার্টিকে তখন হচ্ছে যে জনগণ ভোট দিয়েছে। জনগণ ভোট দিয়ে বলেছে যে এটা বাস্তবায়ন করো। আমি হুম, হুম। জনগণের সেই ইচ্ছাটাকে ইগনোর করতেছি এবং আমি বলতেছি বাবা আমি জনগণের এই ইচ্ছা-টিচ্ছা মানি না। আমি আমার মতো কাজ করব। এইটার একটা পলিটিক্যাল কস্ট আছে। সেই পলিটিক্যাল কস্টটা হয়তো সাথে, সাথেই হতে পারে। আন্দোলনের মাধ্যমে সরকার পতনের আন্দোলনের দিকে ব্যাপারটা যেতে পারে। সেটা হয়তো ২-৩ বছরের মধ্যে হতে পারে। সেটা হয়তো নেক্সট ইলেকশনে হতে পারে। সো যেটা আছে একটা পলিটিক্যাল কস্ট আছে। লিগ্যাল কস্টটা আসলে ঠিক কতখানি? যেটা আমি বললাম যে এটা লয়ারদের মধ্যে একটা ইস্যু আছে যে আমরা একদম বাধ্য করতে পারবো কিনা কোর্টে চ্যালেঞ্জ করে এটা নিয়ে দ্বিমত আছে। বরং ওইটা করতে গেলে আবার অনেক ক্যান অফ ওয়ার্মস ওপেন ও হইতে পারে। সো এসেনশিয়ালি যে ওই জায়গাটা যে মূল বক্তব্যটা হচ্ছে এইটাই যে জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস। জনগণ বলছে আমি এটা চাই। এখন তুমি এসে বলতেছো বাবা না আমি এটা করব না। তাহলে এইটার যে পলিটিক্যাল কস্টটা যেটা আছে সেটা তোমাকে বিয়ার করতে হবে। ওই জায়গাটাতে আমরা আছি আরকি। আচ্ছা, আচ্ছা। ভাইয়া এক্সেলেন্ট একটা আসলে অনেক কিছু এটা নিয়ে ক্লিয়ার হলো। কারণ আমরা আসলে খুব মানে অনেক জানতে চাচ্ছিলাম যে পলিটিক্যাল হুম, পার্টি গুলোর আসলে দায়বদ্ধতা কি?
যে কেন হুম, তারা কথা রাখবে বা গণভোটের হুম, জন্য। তো আসলে দেখা যাচ্ছে যে লিগ্যাল তেমন অ্যাকচুয়ালি কিছু নেই, বাট পলিটিক্যাল কস্ট আছে। তার মানে আমাদের জনগণকেই আসলে তাদেরকে অ্যাকাউন্টেবল রাখতে হবে। আইদার রাইট। হুম, পরবর্তী নির্বাচনে মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে। এখানে একটা জিনিস ভাইয়া এখানে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে জুলাই সনদের অনেক ধরনের ক্রিটিক্স আছে। আম হুম, অনেকগুলোর মধ্যে যেমন আমি নিজে পার্সোনালি অনেককে জিজ্ঞেস করেছি যে কেন তারা জুলাই গণভোটে না দিবে এবং না দিলে কেন দিবে? একটা হুম, যেমন আছে যে ৫ই আগস্টের পরবর্তী বিভিন্ন মৃত্যু যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেগুলো থেকে এক ধরনের আ হুম, দায়বদ্ধতা সরায় ফেলা হয়েছে। এটা যেমন হুম, আছে। তাছাড়াও আছে যেমন জুলাই সনদে একদম রাজনীতিক অনেক উম উপরের জিনিসগুলোকে কাভার করলেও খুব জনগণের সাথে ডাইরেক্টলি যে হুম, ফিট হতে পারে সেই বিষয়গুলো অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা অনেক বিষয় থেকেই বিষয় কাভার করা হয়নি। এরকম একটা ক্রিটিক্স আছে। সবচেয়ে ইম্পোর্টেন্ট এখানে যে কথাটা মনে হয়েছে সেটা হচ্ছে যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি বলেছেন যে সংস্কার একটা দীর্ঘমেয়াদী ব্যাপার এবং হুম, আসলে রাজনৈতিক দলগুলোকে আ স্বেচ্ছায় এটা করতে হবে। হুম, পুরো জিনিসটা শুধু জুলাই সনদেই শেষ না। নির্বাচনের হুম, পরে নির্বাচিত সরকারের হুম, বাস্তবায়নের মধ্যে এটা জড়িত। হুম, তো এখানে আসলে এই বিষয়টা নিয়ে আপনার সাথে একটু আমরা কথা বলতে চাচ্ছিলাম যে জুলাই সনদে কি আমাদের জুলাই হুম, অভ্যুত্থানের পর যে আশা-আকাঙ্ক্ষাগুলো ছিল সে হুম, সবগুলো কি আসলে প্রতিফলিত হয়েছে? আচ্ছা। আ এইখানে আগে আমি একটা করে আসি। যেমন দায়মুক্তির যে ব্যাপারটা এসে বললেন, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কিছু দায়মুক্তি আমাদের আসলে দিতে হবে। কোনো উপায় নেই। কারণ আপনি যদি দেখেন ৫ তারিখ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ৮ তারিখ পর্যন্ত কোনো সরকার নাই। মানে ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার আসলে নাই। ছিল না। এই সময়কার যে ঘটনাগুলো ঘটেছে সেটার দায় আসলে কে নিবে? সো কারণ গভর্নমেন্টই তো নাই। কোনো মানে ফাংশনাল গভর্নমেন্ট তো নাই এই সময়টায়। সো কিছু বাট এট দ্য সেম টাইম আমি এগ্রি করি ওই পয়েন্টটার সাথে বা ওই কনসার্নটার সাথে যে হোলসেল আপনি যে একটা দায়-মুক্তি দিয়ে দিবেন, I don't necessarily think that's a good way of doing things. স্পেসিফিক্যালি যে যখন আমরা আগস্ট ৫ নিয়ে কথা বলি বা জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কথা বলি, তখন তো আমরা নিউ বিগিনিং এর কথা বলি, নতুনভাবে জাস্টিস এস্টাবলিশ করার কথা বলি, নতুন পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল সিস্টেম এস্টাবলিশ করার কথা বলি। কোনটাই তো আসলে এই দায়-মুক্তির কনসেপ্টের সাথে ওইভাবে যায় না। যতটুকু দরকার সেটা দেওয়া ঠিক আছে। কিন্তু এটাকে এক্সপান্ড করতে এর চেয়ে বেশি বাড়িয়ে ফেলা এটাকে আমি হচ্ছে গিয়ে সমর্থনযোগ্য মনে করি না। ২য় যে পয়েন্টটা যে জুলাই চার্টারে অনেক কিছু নাই। এইটাতে আমি পুরোপুরি একমত না। পুরোপুরি একমত না এই অর্থে দেখেন ভাই জুলাই চার্টারে তো আসলে সবকিছু থাকার কথা ছিল না। আপনি যদি দেখেন এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি রেফারেন্ডামে পাঠাচ্ছেন কোনগুলো? যেগুলো সংবিধানের সাথে সম্পর্কযুক্ত। আমি বলছি না যে শিক্ষার ব্যাপারটা গুরুত্বহীন। আমি বলছি না এমপ্লয়মেন্ট এর ব্যাপারটা গুরুত্বহীন। আমি বলছি না অর্থনীতির ব্যাপারগুলো গুরুত্বের অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু এগুলো তো সংবিধানের সাথে সবগুলো সম্পর্কযুক্ত নয়। আপনি একটা শিক্ষা কমিশন বানাতে পারেন নাই। এটার জন্য তো আপনার সংবিধান লাগে না। এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের রেসপনসিবিলিটি ছিল এটা করা। আপনার ইকোনমিক যে ইস্যু গুলো আছে যেগুলো আপনি এক্সিকিউটিভ অর্ডার এর মাধ্যমে করতে পারেন, সেগুলো তো আপনি এক্সিকিউটিভ অর্ডার এর মাধ্যমেই করতে পারতেন। আপনি সেটা করেন নাই। সেটার দোষ তো জুলাই সনদের না। জুলাই সনদে আমি যেটা বললাম যে ৮৪ টার মধ্যে তো আমরা ৪৭ টা বিষয়কে পাঠাচ্ছি আপনার ইয়েতে কি বলে গণভোটে। এবং এই ৪৭ টার সবকিছুই হচ্ছে কনস্টিটিউশন আ রিলেটেড। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে জুলাই চার্টারটা আসলে কি চাচ্ছে? দেখুন, আমি একটু আগস্টের ৩ তারিখ ফেরত যাই। আগস্টের ৩ তারিখ যখন শহীদ মিনারে নাহিদ ইসলামের যে বক্তব্যটা ছিল, যেদিন ৯ দফাটা ১ দফায় পরিণত হলো। সো হোয়াট ওয়াস দ্য স্টেটমেন্ট? হোয়াট ওয়াস হি সেইং? এটা কিন্তু শুধুমাত্র শেখ হাসিনার পতন ওই জায়গাটাতে জিনিসটা আ থেমে থাকেনি। What he was saying and what he was saying on behalf of many of us or all of us যারা ওইখানে ছিলেন যে আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে ফ্যাসিজম কোনোভাবে কোনো অবস্থাতেই যাতে ফেরত না আসে। আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই। আমরা একটা নতুন সামাজিক চুক্তি সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি করতে চাই। This was his exact word. তো তাহলে আপনি যদি দেখেন যে আমি যদি জুলাইকে এনালাইজ করি যদি জুলাইকে হচ্ছে আপনি শুধুমাত্র শেখ হাসিনাকে ফেলে দেওয়ার আন্দোলন হিসেবে দেখেন, তাহলে আমরা ৫ তারিখেই সাকসেসফুল। উই আর ডান। আমাদের আর কিছু আসলে করার নেই। সো আমরা ডান। এখন হচ্ছে আপনি একটা নির্বাচন করেন। নির্বাচন করে সরকার নিয়ে আসেন। সে তার যা ইচ্ছা সেভাবে করবে। প্রশ্নটা হচ্ছে জুলাইকে কি আপনি ওইভাবে দেখেন? নাকি জুলাইকে আপনি দেখেন হচ্ছে একটা
ফ্রেশ বিগিনিং, ফ্রেশ স্টার্ট, নতুনভাবে একটা চেষ্টা করা, আমাদের রাজনৈতিক সিস্টেমে যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার একটা উপায় হিসেবে। এটা হচ্ছে ১ম ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। এখন আমি যদি ওইখানে এগ্রি করি যে, "না ভাই, এটা একটা নতুন বিগিনিং, আমাদের নতুনভাবে আমি ইসে করছি।" তাহলে দ্যাট গিভস আস আ পারমিশন টু ওকে, তাহলে লেটস লুক ইনটু দ্য বিগেস্ট রুলস অফ দ্য গেম। সবচেয়ে বড় রুলস অফ দ্য গেমটা কি? কনস্টিটিউশন। কনস্টিটিউশনের কোথায়, কোথায় লুপহোল আছে, কোথায়, কোথায় ফাঁকফোকর আছে, যেটা হচ্ছে একটা অথরিটেরিয়ান কর্তৃত্ববাদী সরকারকে স্টাবলিশ করতে হেল্প করেছে। আমরা ৭২ এর কনস্টিটিউশনের যেই সিস্টেমগুলো এই ধরনের ইস্যুগুলোকে হেল্প করেছে। যেমন যেটা বারবার বলা হয় যে ৭২ এর কনস্টিটিউশন এবং পরবর্তীতে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে আমরা যে জায়গায় এসেছি, এইটা সত্যি কথা যে কনস্টিটিউশনই সকল সমস্যার সমাধান না। এটা আমি এগ্রি করি। কিন্তু যদি কনস্টিটিউশনে এমন একটা লুপহোল থাকে যেখানে সকল ক্ষমতা একজন ব্যক্তি বা একটা দলের হাতে বা রাষ্ট্রের ৩ টা বিভাগের মধ্যে একটা বিভাগের হাতে কেন্দ্রীভূত হয়ে থাকে, তাহলে সেটা তো প্রবলেম। সেটা তো প্রচন্ড সমস্যামূলক একটা সিস্টেম। আপনি যদি দেখেন আমাদের এইখানে প্রধানমন্ত্রীর হাতে যে ধরনের ক্ষমতা আছে, তাকে চেক করার মতো কোনো ধরনের কোনো সিস্টেম আমাদের নাই। আপনি যদি দেখেন যে আমরা যে আজকে এসে দাঁড়িয়েছি, আমরা ২০২৫ এর ২৪ এ যে পৌঁছেছি সেটা ২০২৪ কিন্তু হঠাৎ করে ঘটেনি। অনেকে এটা শুরু করেন জুলাইয়ের ঘটনাবলী থেকে, আমি শুরু করি আরো আগে থেকে। যে ৯১ সাল থেকেই আমি মনে করি যে এই সমস্যার শুরু ওইখানেই। যে ৯১ সাল থেকে আমরা যে গণতন্ত্রের যাত্রাটা শুরু করলাম, এই মাঝখানের সময়টা আমরা শুধুমাত্র ইলেকশন গুলো করেছি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করেছি। কিন্তু মাঝখানে আমরা পলিটিক্যাল সিস্টেমে আর কোন ধরনের চেঞ্জ আনিনি। যার ফলশ্রুতিতে ৯১, ৯৬, ২০০১, ২০০৮ আমরা শুধুমাত্র ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পেয়েছি। কিন্তু এই ২ ইলেকশনের মাঝখানের সময়টায় আমরা আবারও কর্তৃত্ববাদকেই দেখেছি। একেকটা দল তার কর্তৃত্বটা হচ্ছে এস্টাবলিশ করেছে। এইটা তো ছিল। এবং যেটা হয়েছে যে প্রত্যেকটা দলই এইটাকে ব্যবহার করে সে কিভাবে আরো দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারে সেটার চেষ্টা করেছে। আওয়ামী লীগ এটা বিএনপির শাসনকাল যদি দেখেন, তারা কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে তো আন্দোলন করতে হয়েছে। আপনি যদি ২০০১ এ দেখেন, আওয়ামী লীগ কিন্তু চেষ্টা করেছে বিচারপতির সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে যে কেয়ারটেকার গভর্নমেন্ট বানাবে, সেই ক্ষেত্রে সিনিয়রিটি প্রিন্সিপাল ভায়োলেট করে তারা আরেকজনকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছিল, এই আশায় যে এই লোক আমার কথাবার্তা শুনবে। বিএনপি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে তাদের পছন্দের লোককে তারা বসাতে চেয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে। ২ টা দলই একটা গেইন করার চেষ্টা করেছে। আমাদের কপাল ভালো, যেটা ২০২৪ এ ঘটেছে সেটা ২০০১ এ ঘটে নাই, ২০০৮ এ ঘটে নাই। ২০০৮ এ তো আমরা কাছাকাছি চলে গিয়েছিলাম। কিন্তু এই ২০২৪ এর বীজ তখনই আমরা বপন করে রেখেছিলাম, এবং যার ফলশ্রুতিতে এই যে একটা দল চাইলেই কনস্টিটিউশন অ্যামেন্ড করতে পারে। আমাদের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে মানুষ যখন অ্যাঙ্গার এর উপর নির্ভর করে ভোট দেয়, এবং সেটার ফলেই তো তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলো। সো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যখন এত সোজা হয়, এই লুপহোল গুলো তো আমার কনস্টিটিউশনে ছিল। এখন আমি সত্যি কথা যে আমি সব সমস্যার সমাধান করতে পারবো না। কিন্তু কনস্টিটিউশনাল লুপহোল গুলো তো আমার দূর করতে হবে। আদারওয়াইজ ভবিষ্যতে কোনো একটা সরকার এই একই কাজই করবে। সো জুলাই সনদটা আমার কাছে মনে হয়েছে মোর এই রুলস অফ দ্য গেমটাকে ঠিক করার জন্য, এবং এই জিনিসপত্রগুলো যদি আমরা কিছুটা অ্যাচিভ করতে পারি, তাইলে এগেইন সব সমস্যার সমাধান হয়ে যাবে সেটা না। কিন্তু আমরা একটা ছোট্ট মানে উইন্ডো অফ অপরচুনিটি পাবো, যেটার মধ্যে দিয়ে আমরা অন্যান্য কাজগুলো করতে পারবো, যে কি ভাবে আমরা এটাকে আটকাতে পারি। সো এখানে এডুকেশন নাই, এখানে এমপ্লয়মেন্ট নাই, এখানে ইকোনমিক কনসার্ন নাই, এখানে জলবায়ু নিয়ে নাই, সব সত্যি কথা। কিন্তু এই সবকিছু আমি জুলাই চার্টারের ফোকাসটা এইটা না। যদি আবারও ওই যে ৩ তারিখে যদি আমি ফেরত যাই, যদি আমি এইটা মনে করি যে জুলাই ওয়াজ অ্যাবাউট চেঞ্জিং দ্য ফান্ডামেন্টাল পলিটিক্যাল স্ট্রাকচার, পলিটিক্যাল কালচার, তাহলে আমি কম্পেয়ার করব সেটার কতখানি জুলাই চার্টারে আছে এবং সেই অনুযায়ী আমি এটাকে করতে পারছি কিনা। সো আমার কাছে ওই জায়গাটা বেশি ইম্পোর্টেন্ট মনে হয়। থ্যাংকস ভাইয়া, ওয়ান্ডারফুলি সেড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, তাহলে আমি এখান থেকে একটা কোয়েশ্চেন করতে চাই। যেটা আপনি বললেন যে কনস্টিটিউশনের লুপহোল গুলা বন্ধ করা। আমাদের গত ধরেন ২০-২৫ বছরের যে আপনার যে রাজনৈতিক দল, তাদের আসলে এই লুপহোলটা বন্ধ করার সদিচ্ছা কতখানি ছিল? আমরা তো আসলে আ ওই সদিচ্ছাটা দেখিনি। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? লুপহোলটা কি আমরা আসলে বন্ধ বন্ধ করতে পারতাম তো চাইলে? আ
দেখুন, আমি এইখানে একটু অন্যভাবে দেখি জিনিসটা। অনেকে আমার সাথে এগ্রি করে না। আমি একটু কাইন্ড অফ মানে পলিটিক্যাল সায়েন্স আমি একটু রেশনাল চয়েস হিস্টোরি ইনস্টিটিউশনালিজম এর দিকে একটু আ এসে ফোকাস করি বেশি। মানে দ্যা ফ্যাক্ট ইস যেটা আমি আসলে জিনিসটাকে এভাবে এক্সপ্লেইন করি। ইয়েস, ইউ আর অ্যাবসোলিউটলি রাইট। পলিটিক্যাল পার্টিগুলার এইটা নিয়ে কোনো মানে গুডউইল যদি বলেন, পলিটিক্যাল উইল যদি বলেন সেটা ছিল না। আমি এর সাথে এটাও মনে করি দুনিয়ার কোনো পলিটিক্যাল পার্টির কোনোদিন এই ধরনের কোনো ধরনের পলিটিক্যাল উইল থাকবে না। পলিটিক্যাল পার্টি রেশনাল অ্যাক্টর। সে তার মূল উদ্দেশ্য হচ্ছে সে ক্ষমতায় যেতে চায়। সে আর কিছু চায় না। ক্ষমতায় যাওয়ার জন্য আমার যা করা দরকার আমি তাই করব। ক্ষমতায় যাওয়ার জন্য যদি আমার মিথ্যা কথা বলতে হয় আমি মিথ্যা কথা বলব। ক্ষমতায় যাওয়ার জন্য যদি হচ্ছে গিয়ে আমার কনস্টিটিউশন বেন্ড করতে হয় আমি কনস্টিটিউশন বেন্ড করব। এবং এটা কি শুধু বাংলাদেশের ক্ষেত্রে সত্যি তা না। মানে টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, আমি এমন কোনো রাজনৈতিক দল দেখি নাই যারা এরকম একটা অপরচুনিটি পেলে সেটাকে তারা ব্যবহার করবে না, এরকম কোনো রাজনৈতিক দল দুনিয়ায় নাই। তাহলে বাকি দেশগুলো কেন করতে পারতেছে না? করতে পারছে না হচ্ছে এই কারণে যে একটা রাজনৈতিক দল যে এটা করতে চায় সেটা করতে যেয়ে দেখতেছে আমি বাধার সম্মুখীন হচ্ছি, আমি আসলে করতে পারছি না। রুলসটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা আমি করতে পারছি না। যেমন আম ইউএস এর ক্ষেত্রেই দেখেন। ইউএসএ আমি ম্যাডিসনের আমার খুব পছন্দের একটা কোট আছে যে ম্যাডিসন এই সমস্যাটা শুরুতেই বুঝছিলেন। যে উনার কথাটা ছিল হচ্ছে গিয়ে যে মানুষজন যদি এঞ্জেল হইতো, দেবদূত হইতো, তাহলে আমাদের কোনো সরকারের দরকার ছিল না। আমরা নিজেরাই নিজেদের দেখাশোনা করতে পারতাম। সরকার যদি এঞ্জেল বা দেবদূত দিয়ে তৈরি হইতো তাহলে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স এর দরকার পড়তো না। তারাই সবাই ভালোমতো কাজ করত। আনফরচুনেটলি আমরা কেউ এঞ্জেল না। আমরাও রেশনাল অ্যাক্টর। আমরাও চান্স পাইলে ইসে করব বা আমাদের মানে আমার গুডউইল এর উপর নির্ভর করে কোনো লাভ নেই। একইভাবে আমরা যে সরকার, সেই সরকারও সেইটা না। তাহলে আমার দরকার যেই সরকারই আসুক সে যেন চাইলেও করতে না পারে। মানে কার্ল পপারের আরেকটা কথা আছে যে, যেকোনো গভর্নমেন্ট এস্টাবলিশ করার উদ্দেশ্য এইটা না, আমি ভালো লোককে নিয়ে এসে বসাবো। বরং উদ্দেশ্যটা হওয়া উচিত এইটা যে আমি এমন একটা স্ট্রাকচার তৈরি করব যে সবচাইতে খারাপ লোকটা বসছে। কিন্তু সেই খারাপ লোকটা খারাপ কাজটা করতে পারছে না। সে বাধার সম্মুখীন হচ্ছে। মানে আমি সব ধরা যাক আমি নেক্সট পার্লামেন্টে সবচাইতে খারাপ লোকটাকে ইলেক্টেড করে নিয়ে আসলাম। সেই লোকটা এসে বলল যে পাইছি চান্স। এবার আমি যা ইচ্ছা তাই করব। এই করতে যেয়ে সে কনস্টিটিউশন চেঞ্জ করতে যেয়ে দেখলো ওরে এখানে তো একটু ঝামেলা আছে। আমি তো করতে পারতেছি না। লেটস সে আপার হাউসে আমার 2/3 মেজরিটি লাগবে। এই পরিমাণ ভোট আমার নাই। আটকে গেলাম। বা আচ্ছা ঠিক আছে আমি প্রচন্ড দুর্নীতি করব। কিন্তু লেটস সে আমি এন্টি করাপশন কমিশনটাকে এইভাবে তৈরি করতে পারলাম যে সে তার একটা স্বাধীন মতামত আছে, সে একটু স্বাধীনভাবে কাজ করতে পারবে। তো আমি দুর্নীতি করতে গেলাম, এন্টি করাপশন কমিশন এসে বলল যে, "লুক, এখানে সমস্যা আছে। তুমি এটা করতে পারবে না।" আমি আমার ব্যুরোক্রেসিকে পলিটিসাইজ করতে চাইলাম। যে এই চান্স পাইছি। আমি এখন হচ্ছে আমার দলের লোকজন সব ব্যুরোক্রেসিতে ঢুকাবো। পাবলিক সার্ভিস কমিশন এসে বলল যে, "লুক, রিক্রুটমেন্টের একটা রুলস আছে। তুমি চাইলেই এটা করতে পারবা না।" এই যে চেক এন্ড ব্যালেন্সটা আমার কাছে এইটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। সো আমি ভবিষ্যতে এই স্বপ্ন আমি দেখি না। এবং I think this is important that we all forget about that dream that somehow somewhere আমরা একটা ভালো পলিটিক্যাল পার্টি পাবো। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সকল নেতা-নেত্রী বলবেন যে, "ওকে আমরা তওবা করে ভালো হয়ে গেছি। আজকে থেকে আমি মানে নিষ্পাপ শিশুর মতো আর কোনো অন্যায় আমি করব না।" That's not going to happen. দ্যাটস দ্য ওইটার ফ্যাক্ট। উপর যদি ওটার উপর যদি আমি ভরসা করি তাহলে হচ্ছে গিয়ে আমার আসলে মানে এই ভরসার কোনো শেষ নাই। এবং একটা ভালো লোক যাকে আমি ঠিক করলাম সে ভালো লোকও ২ দিন পরে প্রচন্ড ২ দিন পর বদমাইশি চেঞ্জ করতে পারে। ট্রু, সে মানে আমার এক্সাক্টলি। যদি কোনো সেফগার্ড না থাকে। সো তার ভালোত্বের উপর ডিপেন্ড করার চাইতে আমি ওই সেফগার্ড গুলো তৈরি করার ক্ষেত্রে ইসে করব। সো ওই কারণে I don't believe that পলিটিক্যাল পার্টির যে উইল হবে না, পলিটিক্যাল পার্টির উইল হবে না। আমাকে এমন ইনসেনটিভ স্ট্রাকচার তৈরি করতে হবে। আমাকে এমন প্রেশার সিস্টেম তৈরি করতে হবে যেটা তাকে ফোর্স করবে এই উইল গুলো নিতে। সো তখন এক্সাক্টলি। হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলা নিজেরাই চাইবে। কারণ যদি ওইটার সাথে তার ভোটের হিসাব সংযুক্ত থাকে। যে আমি যদি এটা না করি তাহলে আমি নেক্সট ইলেকশনে আমার ক্ষতির সম্মুখীন হব। আমি যদি এটা না করি তাহলে পিপল আমার এগেইনস্ট এ এই অ্যাকশন নিবে। এইটা যদি আমি ইন্ট্রোডিউস করতে পারি তাইলে দে উইল স্টার্ট বিহেভিং। ওটা তার ভালোত্ব থেকে না, তার রেশনাল ক্যালকুলেশন থেকেই। সো আমার কাছে ওইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। মানে তারা সিস্টেমে ঢুকে বা সিস্টেমে পড়ে আসলে খারাপ করতে পারবে না আসলে। সিস্টেমটা রাইট, আসলে মানে সিস্টেমটাই স্ট্রং মানে তারা করতে হবে। খারাপ করতে সিস্টেমটাই চেক চাবে। অ্যান্ড মানে ব্যালেন্স এ রাখবে ট্রু, সবাইকে। ট্রু। রাইট। আমার পয়েন্ট হচ্ছে তারা খারাপ করতে চাবে। সো ডোন্ট এক্সপেক্ট দ্যাট তারা খারাপ করতে চাবে না। আমার কোয়েশ্চেনটা হচ্ছে আমি এই সিস্টেমটাকে এইভাবে ডিজাইন করেছি কিনা যে এইটাকে আমি হচ্ছে গিয়ে খারাপ করাটা আটকাতে পারছি। এখানে এইটাও ভাই একটা বিষয়।
হুম, খুব মানে জি। আসলে ইম্পোর্টেন্ট একটা বিষয় আমরা আমাদের দর্শকদেরকে আমাদের প্ল্যাটফর্ম থেকে বলতে পারি সেটা হচ্ছে যে কেন আমাদের যে গণভোটটা সেটা জয়যুক্ত হওয়া কেন জরুরি? কারণ আমাদের আমাদের মনে রাখতে হবে যে একজন সৎ বা একজন অনেস্ট লিডার আসবে এবং আমাদের সিস্টেমটা চেঞ্জ করে ফেলবে, দেশ চেঞ্জ করে ফেলবে সেটা আসলে হবে না। ডক্টর আসিফ সাহান এটা খুবই সুন্দর করে বলছেন। যে আমাদের আসলে একটা সিস্টেম তৈরি করতে হবে এমন যে সিস্টেমটায় ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, দায়বদ্ধতা থাকবে। আর সেটাই হয়তোবা প্রতিষ্ঠিত হবে যদি গণভোট জয়যুক্ত হয়। আ আমি সো কি জাস্ট একটা পয়েন্ট এখানে এড করতে পারি জাস্ট ইয়া সিউর, সংক্ষেপে? সিউর, সিউর। মানে অবশ্যই হ্যাঁ। এখানে আমাদের গত ১৬ বছরের অভিজ্ঞতা মনে রাখা উচিত। গত ১৬ বছরে একটা দীর্ঘ সময় ধরে আমাদেরকে এইটা বলা হইছে যে, "তোমার গণতন্ত্রের দরকার কি বাবা? তোমাকে তো আমি উন্নয়ন দিচ্ছি। একটা ভালো লিডার আছে, একটা শক্তিশালী লিডার আছে, সেই শক্তিশালী লিডার তোমাকে উন্নয়ন দিচ্ছে।" এবং ইয়েস, উন্নয়ন তো দিছে। এটা তো একদম আপনি কমপ্লিটলি এড়িয়ে যাওয়া তো সম্ভব না। There were হুম, economic growth, there were indication of that. So ওই যে যেটা আমি বললাম যে আমি যদি বিশ্বাস রাখি তাহলে তো আবারও আমরা সেই সেম ট্র্যাপেই আবারও পা দিচ্ছি। যে আমরা অমুক আমাকে আগে আমি বিশ্বাস করছি যে উনি আমাকে উন্নয়ন দিবে এবং তারপর সেই উন্নয়নের প্রাইসে হচ্ছে গিয়ে আমার এতগুলো ডেড বডি পড়েছে, এতগুলো গুম হয়েছে, এতগুলো হচ্ছে গিয়ে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এর মধ্য দিয়ে গিয়েছি, সেটার প্রাইসটা আমাদের পেতে হয়েছে। এখন আমরা কি আবারও সেই একই ভুল করব যে ভবিষ্যতে আরো একজন ভালো লোক এসে আমাকে বলবে যে, "ফাইন আমি আছি, ডোন্ট ওয়ারি।" হুম। তাহলে এই প্রাইস দেওয়াটা আমাদের কবে বন্ধ হবে? আমরা কি প্রাইস পে করতেই থাকবো? সরি, আমি জাস্ট এই নাইসলি পয়েন্টটা সেড এড ভাইয়া, করতে হ্যাঁ, চাচ্ছি। নাইসলি সেড। অবশ্যই হুম, ভাইয়া। হুম। ঠিক আছে। আমরা তো ভাইয়া দেখতেছি আসলে আমাদের আসলে পলিটিক্যাল পার্টি গুলার যেটা বুঝলাম যে সদিচ্ছা নাই। আসলে সিস্টেমটাকেই খুব স্ট্রং করতে হবে যাতে কেউ চাইলেও খারাপ কিছু করতে না পারে। তো হু, হু। এখন ভাই আমরা যেটা দেখতেছি যে আম রাজনৈতিক দলগুলা সামনে নির্বাচনের জন্য ওই গণভোটের ব্যাপারে খুব একটা প্রচারণা চালাচ্ছে না, যেটা অন্তর্বর্তী সরকার নিজেই করতেছে আরকি। তো এটার জন্য একটা কোয়েশ্চেন উঠছে যে এই আপনার ইন্টারিম গভর্নমেন্ট আ এর এখতিয়ার আছে কিনা এই হ্যাঁ ভোট প্রচারণার পক্ষে আরকি? এইটা আমার কাছে টু বি ভেরি অনেস্ট একটু কনফিউজিং। আমি এইটা নিয়ে আসলে পুরোপুরি নিশ্চিত না। কারণ একদিকে আমার কাছে ২ টা লজিকই গ্রহণযোগ্য মনে হয় এবং আমি যেটা বললাম যে বোথ আ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড লিগ্যাল স্কলাররা এটা নিয়ে আমি এখন পর্যন্ত একটা ২ ধরনের মত দেখছি। একটা মত হচ্ছে যে দিস গভর্নমেন্ট ইস এসেনশিয়ালি আসছেই হচ্ছে জুলাই আ জুলাইয়ের যে ৩ টা প্রায়োরিটি গভর্নমেন্ট সেট করেছে। তার মধ্যে একটা হচ্ছে রিফর্ম, আরেকটা জাস্টিস। আ আর আরেকটা ছিল হচ্ছে আচ্ছা যাই হোক মানে রিফর্ম ইস ওয়ান অফ ইটস মেইন প্রায়োরিটি। সো তার ম্যান্ডেটের মধ্যেই রিফর্ম ছিল। সো এসেনশিয়ালি সে যেটা করেছে যদি আমি এখন বলি যে রিফর্ম কে প্রমোট করার ম্যান্ডেট তার নাই, তাহলে এই যে সে কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন করলো, ঐক্যমত্য কমিশন করলো, তার সকল এক্টিভিটিসই তো হচ্ছে আম আপনি প্রশ্নের মধ্যে ফেলেন। এটা তো তার ম্যান্ডেটের মধ্যেই পড়েছে। সো এই ম্যান্ডেটের মধ্যে পড়লে এই কাজটা করার তার রাইট নাই এটা তো আমরা বলতে পারছি না। I think that logic is good. আবার at the same time আমার কনসার্ন টা হচ্ছে যে আপনি যখন স্টেট রিসোর্স ইউজ করছেন। যেমন ধরা যাক হচ্ছে আমাদের যেই আ মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যেই আ কন্ডাক্ট রুলস যেটা আছে। সরকারি কর্মকর্তাদের যে আইন যেটা আছে সেখানে খুব স্পষ্টভাবে বলা আছে যে সরকারি কর্মকর্তারা কোনো ধরনের রাজনৈতিক প্রচারে অংশগ্রহণ করতে পারবে না। তো আপনি যখন সরকারি কর্মকর্তাকে বলছেন হ্যাঁ ভোটের প্রচার চালাতে, তখন তো ওই টা আবার ভায়োলেট হচ্ছে। মানে একটা হতে পারে যে হচ্ছে গিয়ে আপনি বলতে পারেন যে গণভোটটা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো। মানে এক্সাক্ট। আপনি বলেন যে হচ্ছে হ্যাঁ ভোট দিলে এই হবে। না ভোট দিলে এই হবে। বা হ্যাঁ ভোট বলতে এইটা বোঝায়, না ভোট বলতে এইটা বোঝান। এইটা একটা জিনিস। সেটা আপনি সচেতনতা বাড়ানোর জন্য করতে পারেন। কিন্তু আপনি যখন বলেন যে তোমাকে আ হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে হবে, তখন তো পলিটিক্যাল মানে এই সিভিল ব্যুরোক্রেসি বা ব্যুরোক্রেটিক ইসের যেই আমরা যে নিউট্রালিটির কথা বলি, নন পার্টিসান যে ইসের কথা বলি, সেটা তো আমরা ভায়োলেট করতেছি। একটা তোকে হচ্ছে গিয়ে আমরা ভায়োলেট করতেছি। সো এইটা আমরা করতে পারি কিনা সেটা একটা কনসার্ন এবং আমার এর চাইতে বড় কনসার্ন যেটা হচ্ছে, হোয়াট ইফ ইন ফিউচার কেউ এসে বলে মানে হ্যাঁ, ধরা যাক গণভোট হয়ে গেল। অ্যান্ড দেন ভোটে হ্যাঁও জয়যুক্ত হলো। কেউ যদি এসে পরবর্তী সরকারের সময় এসে হাইকোর্টে যে একটা মামলা করে দেয় যে লুক যে প্রসেসে গণভোটটা হয়েছে সেটা প্রবলেমেটিক কারণ সেটা ভায়োলেট করছে। যেহেতু এটা ভায়োলেট করছে তাহলে এই গণভোটটা আর গ্রহণযোগ্য হবে না। অ্যান্ড হোয়াট ইফ তখন কোর্ট বলে যে হ্যাঁ আই এগ্রি তাইলে এই গণভোটটাকে আমি ইনভ্যালিডেট ঘোষণা করলাম। তাইলে কি হবে?
সো আই থিংক এই কোয়েশ্চেনটার একটা ক্লিয়ার আনসার আমাদের আসলে দরকার। কারণ আমার কাছে যেটা মনে হয় যে আমরা অনেক সময় না মানে এট দিস মোমেন্ট আমার এটা করা দরকার সেটা নিয়ে এসে করি। যেকোনো একটা কাজের কনসিকুয়েন্স আছে। কিছু হয়তো ইনটেন্ডেড এক্সাক্টলি। কনসিকুয়েন্স, কিছু আনইনটেন্ডেড কনসিকুয়েন্স আছে। সো এই ধরনের আনইনটেন্ডেড কনসিকুয়েন্স গুলোকে আমরা চিন্তা করছি কিনা এবং মেবি আগে থেকেই কোর্টের কাছ থেকে একটা ক্লারিফিকেশন নেওয়া যায় কিনা। আমি লিগ্যাল এক্সপার্ট না। সো ল এর লোকজন হয়তো বলতে পারবেন যে আগে থেকে এই ধরনের কোনো একটা ক্লারিফিকেশন নিয়ে যাওয়া যায় কিনা এবং সেটার বেসিসে কাজ করা যায় কিনা। এগেইন আমি যদি বাউন্ডারিটা টেনে দিই যে আমি গণভোটের পক্ষে প্রচারণা চালাবো। গণভোটটা সম্পর্কে মানুষকে অ্যাওয়ার করব। এবং আমার কাছে যেটা মনে হয় যে সরকার এই ক্ষেত্রে একটা বড় ধরনের ভুল যেটা করছে, মানে টু বি ভেরি অনেস্ট উইথ দ্য হেল্প অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ আপনি এটা করতে পারবেন না। আমি এখনো যেটা বুঝি না যে বাংলাদেশ হুইচ ইজ কাইন্ড অফ নোন অ্যাজ দি হেভেন অফ এনজিওস, সিএসওস যারা বছরের পর বছর ধরে অ্যাওয়ারনেস রেইজিং এর কাজ করে গেছে। দে নো হাউ টু রেইজ অ্যাওয়ারনেস। দে নো আপনাকে কি ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, কোন ধরনের ভিডিওগ্রাফি তৈরি করতে হবে, কোন ধরনের পথনাটক করতে হবে। দিস ইজ সামথিং দে ডিড এন্ড দে ডিড ইট সাকসেসফুলি। Why don't reach out to them? টেল দ্যাম যে লুক ইউ হেল্প আস ইন ডুইং দ্যাট। আপনাদের গ্রামে গঞ্জে এই সাথে অফিস আছে, আপনারা জানেন যে কিভাবে মানুষের কাছে রিচ আউট করতে হয়। সো টেক দেয়ার হেল্প। তাহলে তো আপনার স্টেট রিসোর্স যেটা আছে সেটাও ইউজ করতে হচ্ছে না। আপনি সিএসও যেটা আছে তাদের যে এক্সপার্টাইজ সেটার উপরে হচ্ছে গিয়ে আপনি নির্ভর করছেন। অনেকগুলো ঝামেলা হচ্ছে গিয়ে আপনি এড়িয়ে মানে এড়াতে পারছেন। এবং এবং যেটা বেশি গুরুত্বপূর্ণ, মানে আমি মাঝখানে মানে আমরা যেহেতু রিসার্চের কাজ করি বিভিন্ন জায়গায় যেয়ে দেখলাম, আমরা এইখানে বসে যেটা চিন্তা করি, মানুষজনের গণভোট নিয়ে মানে কোয়েশ্চেন কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা এখানে ধারণাও করতে পারছি না যে মানুষজন কি পরিমাণে কনফিউজ। সো আই ক্যান জাস্ট গিভ ইউ ওয়ান এক্সাম্পল দ্যাট দেখেন এই কনফিউশনটা আমার মাথায় আসে না। আমি জানি না আপনাদের মাথায় আসছে কিনা। সামওয়ান ওয়াজ টেলিং মি যে ভাই আসলে কি হইতেছে গণভোটে। যে আমি দেখছি গণভোট আগে, বয়স্ক লোক উনি আগে গণভোট দেখছেন। উনি বলছেন যে আগে আমি দেখছি যে ৭৯ সালের দিকে বা ওই যে জিয়াউর রহমানের সময় আমি গণভোটে হ্যাঁ দিছি, জিয়াউর রহমান ক্ষমতায় আসছে। এরশাদের সময় হ্যাঁ জিতছে, এরশাদ ক্ষমতায় আসছে। এইবার হ্যাঁ দিলে কি ইউনূস আসবে ক্ষমতায়? কিন্তু এটা তো বুঝতেছি না ইউনূস কেন ক্ষমতায় আসবে? তাহলে আবার নির্বাচন হইতেছে কেন? তাহলে কি হইতেছে ভাই আমার একটু বলেন তো? এখন দেখেন এই প্রশ্নটা আমার মাথায় আসে নাই। But this এক্সাক্টলি। is an important question for him. He is trying to understand that হচ্ছে গিয়ে এটাতে কি হবে। And I got another question from আরেকটা একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের কাছে, মানে who asked me that ভাই আমার একটু বুঝায় বলেন তো যে আমি তো ভোট দিব ধরেন ধানের শীষে বা দাঁড়িপাল্লায়। এটা দেওয়ার পরে আমি আবার হ্যাঁ দিব কেন? এটার মানে হ্যাঁ দিয়ে কি আমি আমার ধানের শীষের বা দাঁড়িপাল্লার ভোটটা আরো পাকা করলাম? নাকি আমি হচ্ছে গিয়ে এইখানে যে ধানের শীষে ভোট দিছি আমি না দিব যাতে মানুষজন বোঝে যে আমি দাঁড়িপাল্লারে না দিছি বা ভাইস ভার্সা। কোনটা কি কারণে আমি দিচ্ছি? জিনিসটা হচ্ছে এখন প্রচুর এই কনফিউশন। পাসওয়ার্ড, সিওর পাসওয়ার্ড। হ্যাঁ, হ্যাঁ, রাইট, অ্যাবসোলিউটলি। সো এই যে মানে এখন এই কোয়েশ্চেনটা আমার মাথায় আসে নাই। আই এম নট সিউর যে সরকারি কর্মকর্তা ঢাকায় বসে প্ল্যান সাজাচ্ছে তার মাথায় ওই কনসার্নটা আসছে কিনা। কারণ আমি যেটা শুনতেছি উনারা বলছেন কে না বলবে? এই যে দেখেন উচ্চকক্ষ, এটা কে চায় না? এই যে কে চায় না? সাংবিধানিক ইসে। কিন্তু একদম রুরালের যে মানুষ, শুধু রুরালে না, আরবানেও প্রচুর মানুষ। সে তো ওই পর্যন্ত যাইতেই পারতেছে না। উচ্চকক্ষ, নিম্নকক্ষ তো পরের কথা। আগে আমারে বুঝায় বলেন যে, "ভাই আমি ভোটটা কেন দিব? এই ভোটটা দিয়ে আসলে হচ্ছে গিয়ে কি হবে? এটার সাথে ইউনূসের সম্পর্ক কি? এই ভোট দিয়ে কে জিততেছে?" মানে মূল যে কোয়েশ্চেন, আমি হ্যাঁ না দিলে কেউ একজন জিতে। তো এইবার তাহলে হ্যাঁ দিলে দেখা কে যাচ্ছে জিতবে? ভাইয়া যে গভর্নমেন্ট যদি হ্যাঁ ভোটের পক্ষে মানে গভর্নমেন্ট কাইন্ড অফ ধরেই নিছে যে এই ভোটটা তো না দেওয়ার কিছু নেই, হ্যাঁই দিবে, সবাই হ্যাঁ দিচ্ছে। কিন্তু আমার মনে হয় রিসোর্সটা যদি অনেক বেশি ইউজ করা হতো মানুষকে এডুকেট করতে যে আসলে অ্যাবসোলিউটলি, গণভোট থেকে কি হবে আর কেনই এবার অ্যাবসোলিউটলি। এই ভোটে জাতীয় হুম, নির্বাচনের অন্যান্য প্রার্থীর সাথে গণভোটটা আলাদাভাবে এড করা হচ্ছে। এই বিষয়গুলো অ্যাবসোলিউটলি। আসলে এডুকেট করার জন্য রিসোর্স ইউজ করা হচ্ছে না এবং আমার মনে হয় আমাদের প্ল্যাটফর্মে আজকে এই পডকাস্টের মূল উদ্দেশ্যই হচ্ছে যে এটা যাতে হুম, আমরা মানুষকে ইনফর্ম করতে পারি এখানে হুম। আপনার মতো একজন এক্সপার্টের সাথে কথা বলে। থ্যাংকস ফর ক্লারিফাইং সো মেনি থিংস ফর আস। আমরা যেটা দেখলাম জুলাই সনদে ৫% নারী আসনের কথা বলা আছে। হুম, এবং আমরা দেখলাম যে জুলাই সনদ জামাত সাইন করছে, বিএনপিও সাইন করছে অফ কোর্স নোট অফ ডিসেন্ট দিয়ে। কিন্তু তারা আবার বলতেছে যে আ নারী আসন ৩.৫% এর বেশি থাকতে পারবে না, ইফ আই এম নট মিস্টেকেন। আবার জামাত বলতেছে ০% কোন নারী আসন রাখবে না তারা।
তাহলে জুলাই সনদ সাইন করলো, আবার তাদের মধ্যে এই যে কাইন্ড অফ হচ্ছে আপনার দ্বিমত, তাহলে আসলে এই জুলাই সনদটা কি আসলে তাদের বাস্তবায়নের ক্ষেত্রে কেন অনিচ্ছা? কারণ এটা আমার কাছে মনে হয় এটা এমন একটা বিষয় তারা নিজেরা আলোচনা করে একটা ফিক্সড নাম্বার আসতে পারে। ঠিক আছে? 3.5 ও না, এটাও না। ঠিক আছে? জুলাই সনদে 5% বলা আছে, আমরা এগ্রি করি, চলো সবাই 4% এ এগ্রি হই বা 3.5% বা এটাকেই মেনে নিই। তাহলে হুম। সাইন করার পরেও কেন তারা হচ্ছে এমন স্টেটমেন্ট বা এমন নিজেদের মানে নিয়মের কথা বলতেছে যেটা সনদের সাথে মিলতেছে না? আমি কি একটু পেছন থেকে আসবো? মানে এইটা মানে সরি প্রত্যেকটারই আবার একটু ব্যাক স্টোরি থাকে। সো মনে হয় কথা আনসার অনেক লম্বা হয়ে যাচ্ছে। তারপরে আমি বলি যে শিওর। এই নারী আসনের যে ব্যাপারটা, নারী আসন কয়টা হবে এবং নারী আসনের কিভাবে হচ্ছে গিয়ে এটার মেম্বার সিলেক্ট করা হবে? এইটার যে প্রস্তাবটা এইটা কিন্তু আ ২ টা কমিশন দিয়েছিল ঐকমত্য কমিশনে যাবার আগে। কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের প্রস্তাবটা ছিল যে এখন যদি আপনি দেখেন যে রাইট নাও আমাদের মোট আসন আছে ৫০ টা সংরক্ষিত আসন, সেটাকে ১০০ টা করা হবে এবং সেই ১০০ টা আসনে হচ্ছে গিয়ে সরাসরি নির্বাচন হবে। সরাসরি নির্বাচন। সরাসরি নির্বাচনটা কিরকম হবে? ঐরকম হবে যেটা হচ্ছে গিয়ে আমাদের লোকাল গভর্নমেন্ট লেভেলে হয়। লোকাল গভর্নমেন্ট লেভেলে মানে মহিলা আসনে সরাসরি নির্বাচন হয়। যেমন ওয়ার্ড আছে ৯ টা। প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একজন করে মেম্বার আর ৩ টা ওয়ার্ড মিলে একজন মহিলা মেম্বার ইলেকশন করা হয়। সো উনারা প্ল্যান করেছিলেন ওইভাবে যে আমাদের যেহেতু ৩০০ টা সিট পার্লামেন্টের, ৩০০ সিটে ৩০০ জন এমপি আর ১০০ টা করা হবে প্রতি ৩ টা সিট মিলে একজন মহিলা এমপি। এইভাবে ১০০ টা সিট। মানে ধরেন ঢাকা ১, ২, ৩ এইটা মিলে একজন মহিলা এমপি। উনি ঢাকা ১, ২, ৩ এই ৩ টার ভোটারের ভোটে যিনি জিতবেন তিনি হচ্ছে ওই জায়গায় সিট পেয়ে আসবেন। এইটা ছিল উনাদের প্রস্তাব। আর ইলেকট্রাল সিস্টেম রিফর্ম কমিশন নিয়ে আসছিল আরেকটা প্রস্তাব যে তারা আসন সংখ্যা বাড়িয়ে ৩০০ থেকে ৪০০ টাতে নিয়ে আসতে চেয়েছিল। তারা একটা সিস্টেম ইন্ট্রোডিউস করার কথা বলছিল যে রোটেশন সিস্টেম। রোটেশন সিস্টেমটা ইন্টারেস্টিং। রোটেশন সিস্টেম হচ্ছে এরকম যে লেটস সে আমার টোটাল আসন হচ্ছে ৪০০ টা। যেহেতু আমি ১০০ টা বাড়িয়েছি। ৩০০ প্লাস ১০০ ৪০০। আমার পার্লামেন্টে মোট আসন সংখ্যা ৪০০। প্রত্যেক ইলেকশনের আগে লেটস সে ২০২৬ এর ইলেকশনের আগে লটারির মাধ্যমে আমি ১০০ টা আসন আইডেন্টিফাই করব। এই ১০০ টা আসনে সকল রাজনৈতিক দলকে মহিলা প্রার্থী নমিনেট করতে হবে। বাকি ৩০০ টা আসনে সে ইচ্ছা করলে মহিলা বা পুরুষ যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিতে পারে। কিন্তু এই ১০০ টা আসনে তাকে অবশ্যই মহিলা নিয়োগ দিতে হবে। যার ফলে এই ১০০ টা আসন মহিলা এমপি থাকবে। ২০৩১ সালের ইলেকশনে যেয়ে পরের বছর পরের সাইকেলে আবার আমরা লটারি করে অন্য ১০০ টা আসন আইডেন্টিফাই করব। হুম। এইবার আগের যে ১০০ টা আসন ছিল সেখানে যেসব মহিলা জিতে আসছেন তাদেরকে আবারও জয়ী পলিটিক্যাল পার্টিরা নমিনেট করতে পারে বা পুরুষ কাউকে দিতে পারে, সেটা তাদের ব্যাপার। কিন্তু নতুন করে যে ১০০ টা আসন মহিলাদের জন্য সিলেক্ট করা হলো সেইখানে মহিলাদেরকেই নমিনেট করতে দিতে হবে। হবে। হুম। তারপরে আবার ২০৩৬ সালে এসে বাকি ১০০ টা, ২০৪০ সালে এসে বাকি ১০০ টা, তার মানে হচ্ছে ২০৪০ এর মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে একবার করে এট লিস্ট একজন মহিলা এমপি থাকবেন। যার ফলে মহিলাদের পাওয়ার, পলিটিক্যাল পার্টিসিপেশন বাড়বে। এইটা ছিল ইলেকটোরাল সিস্টেম এখন আনফরচুনেটলি যখন এই ডিসকাশনটা শুরু হলো কোন পলিটিক্যাল পার্টি এটার সাথে এগ্রি করল না। এনসিপি একমাত্র পলিটিক্যাল পার্টি যারা সরাসরি নির্বাচনটা চেয়েছিল। এনসিপির ভেতরেও ২ টা মত ছিল। একটা মত এই রোটেশনটাকে পছন্দ করেছিল। আরেকটা এই 3:1 ৩ টার জন্য একটা সরাসরি ইলেকশন। বাট তারা সরাসরি আ ইলেকশনের পক্ষে এনসিপি একদম গোড়া থেকেই ছিল। এটা নিয়ে কোন দ্বিমত নেই। জামাত না এটার পক্ষে ছিল না। বাট জামাতকে খুব আমরা নাগরিক কোয়ালিশন থেকে যখন তাদের সাথে কথা বলছি উনাদেরকে খুব জোর করে ধরলে উনারা বলতো, "আচ্ছা ঠিক আছে বাকিরা মানলে আমরাও মানব।" মানে ইটস নট আ স্ট্রং পজিশন। বিএনপির পজিশন খুব স্ট্রং। বিএনপি না। এটা সম্ভবই না। আমাদের এখন এই বাস্তবতায় এটা সম্ভব না। অ্যান্ড দেন যেইটা হলো যে তারপরে বলা হলো আচ্ছা ঠিক আছে যেহেতু কেউই ইসে হচ্ছে না আবার সবাই ওই মহিলা আসন রাখতে চায়। ওই ৫০ টা থেকে বাড়ায় ১০০ টা উনারা আবার সবাই করতে চায়। ওইখানে উনারা উনাদের দলের পছন্দ মতো মহিলা নেত্রীদেরও বসাইতে চান। কিন্তু সরাসরি ইলেকশন আবার কেউ চান না। অনেক জোর জবরদস্তি করার পরে তারপরে এই জায়গাটায় পৌঁছানো হইছে যে ঠিক আছে। তা আপনারা যেহেতু রাজি হচ্ছেন না, তাহলে এট লিস্ট এইটুক করেন যে আপনারা যখন প্রার্থী মনোনয়ন দিবেন, আপনার মোট মনোনীত প্রার্থী যা দিচ্ছেন, তার 5% যেন এট লিস্ট মহিলা হয়। এই কথাটা থাকলো যে এই বছর আপনারা 5% কে দিবেন।
পরের ইলেকশনে আপনারা এটাকে 10% করবেন, তারপরের ইলেকশনে আরো বাড়াবেন, এইভাবে এটাকে 50% পর্যন্ত আপনারা নিয়ে যাবেন। জুলাই চার্টারে ছিল এইটা। সো এখানে মানে এটাতে কিন্তু এবং এটা হচ্ছে ইন্টারেস্টিং, এটাতে কিন্তু আপনারা সবাই এগ্রি করেছে। জুলাই চার্টারে সাইন করেছে। মানে মজার ব্যাপার হচ্ছে এইটা যে, কারণ জামাত আর এনসিপি তো নোট অফ ডিসেন্ট ম্যাটার করে না। কারণ জামাত আর এনসিপি তো বলছে যে তারা জুলাই চার্টারের পুরোটার সাথে একমত। তারা কোথাও নোট অফ ডিসেন্ট চায় না। সো 5% এ তাদের যদি নোট অফ ডিসেন্ট থেকেও থাকে সেটা ম্যাটার করেনি। বিএনপির বিভিন্ন জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু এই পার্টিকুলার পজিশন যে 5% এটাতে বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। তাহলে আপনি বলতে পারেন মোটামুটি সব পলিটিক্যাল পার্টি একমত। এখন আমি একটু একটা জিনিস বলি, এইটা অনেকে মিস ইন্টারপ্রেট করে। আপনি যদি জুলাই চার্টারটা ওপেন করেন, আমি যদি ভুল করে না থাকি এটা খুব সম্ভবত 22 এর বি, 22 বি। এখানে বলা ছিল, মানে এটা কনস্টিটিউশনে থাকবে না, এটা ওইখানে লেখা ছিল। কিন্তু এখানে বলা ছিল যে জুলাই চার্টার সাইন হওয়ার পরে, খেয়াল করে দেখেন, ইমপ্লিমেন্ট করার পরে না কিন্তু না। মানে রেফারেন্ডামে পাস হয়ে যাওয়ার পরে কিন্তু না। বলা হচ্ছে জুলাই চার্টার সাইন করার পরে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দল 5% মহিলা নমিনেট করবে। তাহলে জুলাই চার্টার সাইন হয়েছে কবে? অক্টোবরের 17 তারিখ। নেক্সট ইলেকশন তাহলে কবে? ফেব্রুয়ারির 12, 2026। তাহলে এই ইলেকশনেই তো 5% হওয়ার কথা। হওয়ার কথা। প্রথমে মানে এখন বিএনপি এটাকে ভায়োলেট করলো। বিএনপি 5% দিল না। জামাত তাও হচ্ছে বিএনপি যখন প্রথমে আপনাদের যদি মনে থাকে যে যখন তারা খালেদা জিয়ার নামও প্রপোজ করেছিলেন, ইনিশিয়ালি 237 টার মতো বোধহয় ঘোষণা করেছিলেন। ওইখানে খালেদা জিয়ার জন্য তো ওনারা 3 টা আসন রেখেছিলেন। ওই 3 টা আসনকে যদি আপনি হিসাবে নেন, তাহলে দেখবেন যে বিএনপি ইনিশিয়ালি 5% রেখেছিল। যদি ওইভাবে মানে ম্যাথমেটিক্যালি খুব ক্যালকুলেট করে 5% হচ্ছে তারা রেখেছিল। কিন্তু পরে যখন আবার এটাকে 292 টাতে চলে গেল, খালেদা জিয়ার আসনে তখন আর তারা 5% এ নেয়, এটা এখন 3 পয়েন্ট সামথিং এ বোধহয় নেমে আসছে। নেমে আসছে। অ্যান্ড হচ্ছে বিএনপিকে তো সবাই গালিগালাজ করে, তারা এন্টি রিফর্ম এই হ্যান-ত্যান। কিন্তু মজার ব্যাপার হচ্ছে জামাত যে বলতেছে আমি প্রো রিফর্ম, যে বিএনপির সাথে তার নিজের পার্থক্যই দেখাচ্ছে হচ্ছে গিয়ে ওরা এন্টি রিফর্ম, আমি রিফর্ম। এবং দেখেন তাদের তো বড় আপত্তি ছিল যে জামাত বলতেছিল বিএনপি কোনোদিন এই জুলাই চার্টার বাস্তবায়ন করবে না। সেই জামাত তারা যে জুলাই চার্টারে নিজেরা সাইন করলো, যেখানে বলা আছে সাইনের পরের ইলেকশনে 5% দিতে হবে, সেখানে তারা শূন্য, একদম জিরো তারা হচ্ছে গিয়ে নিয়োগ দিল। আপনি তখন বলতেছিলেন না যে পলিটিক্যাল পার্টিগুলা মানবে কি মানবে না জুলাই চার্টার, এই কোয়েশ্চেনটা করছিলেন না? এখন দেখেন তারা তো অলরেডি ভায়োলেট করে ফেলছে। অলরেডি ভায়োলেট করতেছে। এটাই আমাদের প্রশ্নটা যে আসলে সদিচ্ছাটা এবং দেখা যাচ্ছে না একদমই। হ্যাঁ, এই যে আমি যেটা বললাম যে সদিচ্ছা আপনি পাবেন না। তারা চান্স পেলেই এই কাজটা করবে। মানে এখন আপনি তাদেরকে ধরতেও পারতেছেন না, তারা এই কাজটা করতেছে। কিন্তু দুঃখজনক যেটা হচ্ছে যে এই ঘটনাটা ঘটলো, এটা নিয়ে আমরা না কথা বলতেছি না। আমার তো অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমার মাঝে মধ্যে ক্ষোভটা হয় কি কারণে জানেন? মানে এই একটা গভর্নমেন্ট, তার হচ্ছে কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না। they don't care। আর আপনি জুলাই চার্টার ওন করেন। আপনার তো সবার আগে চিৎকার করে বলা উচিত ছিল যে, "কিরে বাবা তোমরা জুলাই চার্টার সাইন করলা, তুমি মহিলা নমিনেশন দাও না কেন?" ইলেকশন কমিশনের তো এটা হাইলাইট করা উচিত ছিল যে তোমরা যে করলা। এবং দেখেন না কোথায় ছিল 100 আসন সরাসরি নির্বাচন। 33% দিব, 25% দিব, 10% দিব, 5 সেখান থেকে আমরা আসলাম সবচাইতে কম 5% এ। এখন সেই 5% ও আমরা নমিনেশন দিচ্ছি না। যেইখানে ইভেন 2008 এও আমরা এর চেয়ে বেশি মহিলাকে নমিনেশন দিছি। যে জুলাই হইল অন্তর্ভুক্তিমূলকের কথা বলে নারীদের ইসে করে, সেই জুলাইয়ের পরবর্তী নির্বাচনে আমরা সবচাইতে কম সংখ্যক মহিলাকে নিয়োগ মানে নমিনেট করলাম। and there নমিনেশন is a pretty দিয়েছে। good possibility যে নেক্সট ইলেকশনে প্রবাবলি বাংলাদেশের হিস্ট্রিতে সবচাইতে কম নারী পার্লামেন্টে যাবে। তাহলে এই যে আমরা জুলাই অ্যাসপিরেশন, জুলাই আশা আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলের চেঞ্জ, এই পুরোটা তো একটা ভুয়া কথায় পরিণত হয়ে যায় যদি আমরা ওইভাবে দেখি। ভাই এখানে আপনি একটা খুব সুন্দর একটা পয়েন্ট আনছেন। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জামাতের আম কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ থেকে যে তারা জুলাই চার্টারকে ব্যা আ ব্যা সাইন করছে, তারা এটার সাথে আছে। তারা এনসিপি কে নিয়ে আসছে যে ছাত্রনেতারা সে সময় একদম ফোরফ্রন্ট এ ছিল। হুম, কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে তারা আসলে এই নারী এ এ নমিনেশনটাই যদি আমরা চিন্তা হুম। করি, তাহলে দেখা যাচ্ছে যে তারা আসলে সেই এ জুলাইয়ে চার্টারে যে সংস্কারগুলোর কথা সেগুলো সবগুলো হয়তোবা তারা ধারণ করে না।
এই যে হুম, ডিসেপশন ট্যাকটিস এটা নিয়ে একটু কথা বলতে চাই। হুম, রিসেন্টলি আপনার একটা স্ট্যাটাসে আমরা দেখতে পাচ্ছি যে আপনি দেখেছেন মাঠ পর্যায়ে যে হুম, জামাতের ভোট ব্যাংকটা বেশ ইনক্রিজিং ইন পার্সেন্টেজ। হুম, 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 এখন আম তারা মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে যে তারা খুবই আম এমন সব প্রচারণা চালাচ্ছে যে প্রচারণাগুলো হয়তোবা অন্যান্য পলিটিক্যাল পার্টির এগেইনস্ট এ বা অন্যান্য বিষয়ের এগেইনস্ট এ। কিন্তু তাদের সেন্ট্রাল যে লিডারশিপ এবং হুম, হুম, সেখান থেকে তারা আবার দেখা যাচ্ছে যে তারা খুবই আম হুম, কম্প্রোমাইজিং এবং খুবই একটা অন্যরকম একটা ইমপ্রেশন ক্রিয়েট করে হুম, রাখছে। তো এই যে ২ লেয়ারে তারা যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, দেখা যাচ্ছে হুম, যে হুম, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের এগেইনস্ট এ কিছু বলতেও পারছে না। কারণ আ আ মে সেন্ট্রাল লিডারশিপ থেকে আসলে তাদের এগেইনস্ট এ কিছুই বলা হচ্ছে না। কিন্তু মাঠ হুম, হুম, পর্যায়ে দেখা যাচ্ছে যে ঠিকই হুম। করা হচ্ছে। তো এই ব্যাপারটা এইটা আসলে জামাত আসলে এখানে নির্বাচনী প্রচারণা এই খেলাটা কিভাবে খেলতেছে? আমরা এটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমি আমি আপনি জিনিসটা বললেন সেটা আমি একটা কথা বলেছিলাম যে জামাত এটা একটি স্মার্ট বলবো আমি। স্মার্ট একটা স্ট্র্যাটেজি। এটাকে আমি বলছিলাম যে পলিটিক্স অফ ডিস্ট্রাকশন। হুম, আপনি দেখেন যে জামাত ওয়াজ দ্য ফার্স্ট পার্টি যে দীর্ঘ সময় ধরে বলতেছিল যে, "না, না আমরা নির্বাচন পরে হোক। নির্বাচন এখনই হওয়া লাগবে না। আমাদের এইটা করতে হবে।" এই সকল কথাবার্তা যখন জামাত বলতেছিল, জামাত ওয়াজ দ্য ফার্স্ট পলিটিক্যাল পার্টি যে আগেই তার মাঠ গুছিয়ে জামাতের মেক্সিমাম জায়গায়, মেক্সিমাম আসনের লোকজন অলরেডি জানতো যে এখানে জামাত ইসলাম থেকে কে দাঁড়াচ্ছে। তারা লোকালি ওই যে ক্যান্ডিডেট যারা থাকবেন, সেই ক্যান্ডিডেটদের কিন্তু হচ্ছে গিয়ে তারা আগে থেকেই আইডেন্টিফাই করে রাখতেছিল। সো একদিকে হচ্ছে গিয়ে তারা বলতেছে যে, "ঠিক আছে নির্বাচন পরে হলেও সমস্যা নেই।" অন দি আদার হ্যান্ড তারা তাদের মাঠ গোছানোর যে কাজটা, সেটা তারা করে রাখতেছিল। সো এইটা হচ্ছে এবং এইটা যখন তারা করতেছিল, তখন আবার হচ্ছে তারা সেন্ট্রালি বলতেছিল যে, "না, নির্বাচন পরে, আগে সংস্কার।" আগে সংস্কারের কাজ যেহেতু আমাদের করতে হবে, সো আগে আমাদের এই জিনিসপত্রগুলোর উপরে জোর দিতে হবে। সো এইটা হচ্ছে কি এটাকে আমি বলতেছি পলিটিক্স অফ ডিস্ট্রাকশন। একদিকে আপনি মানে ডিস্ট্রাক্ট করতেছেন পলিটিক্যাল ডিসকাশনটাকে রিফর্মের দিকে। অন দি আদার হ্যান্ড সেইটাকে সামনে রেখে আপনি আপনার ইলেকটোরাল মাঠটাকে হচ্ছে গিয়ে আপনি গোছাচ্ছেন। এটা কাজ করলো কেন? এটা কাজ করলো হচ্ছে কারণ বিএনপির সেন্ট্রাল লিডারশিপের আপনার যদি মনে থাকে যে একদম পরপর তাদের নির্বাচন নিয়ে একটা দাবি ছিল এবং ওই সময় জনাব তারেক রহমানও দেশে মানে আসবেন, কবে না আসবেন, সেন্ট্রাল লিডারশিপেরও হচ্ছে গিয়ে কন্ট্রোলটা ইসে কম ছিল। আবার হচ্ছে লোকালি প্রচুর পরিমাণ এলিগেশন উঠলো এবং ঘটনা শুধু তো এলিগেশন না অনেক ঘটনাগুলোও ঘটতে থাকলো। সো একটা যেটা হচ্ছে গিয়ে এই প্রবলেমটা হচ্ছে চলা শুরু করলো এবং তারা একটা বড় সময় ব্যয় করলো রিফর্মের পেছনে। রিফর্ম নিয়ে তারা যত বেশি ফোকাস করা শুরু করলো, লোকাল মাঠটা লোকালি কি হচ্ছে সেই কন্ট্রোলটা তারা তত বেশি লুজ করা শুরু করলো। এইটা হচ্ছে বিএনপির দিক থেকে। সো জামাত এটাকে ইউজ করে যে কাজটা হচ্ছে গিয়ে জামাত করেছে যে তারা ফিল্ডটা প্রস্তুত করার সময় এবং I can guarantee you one thing that আজকে ২২ তারিখ তো বোধহয় প্রচারণা শুরু হলো। আজকে হচ্ছে কয় তারিখ? আজকে ২৫ তারিখ বোধহয় হয়ে গেছে বা হবে। এই ৩ দিনেও বিএনপি এখনো সকল ভোটারের কাছে একবার করে পৌঁছানো বা ডোর টু ডোর আ ক্যাম্পেইন করা সেটা করতে পারেনি। অন দি আদার হ্যান্ড জামাত মোটামুটি তার যে জায়গাগুলো ফেভারেবল সেই জায়গাগুলোতে সে এটলিস্ট একবার সকল ভোটারের কাছে সে অলরেডি পৌঁছায় গেছে। এই ঘটনা সে অলরেডি ঘটায় ফেলছে। এবং এটা যখন সে ঘটাইছে মানে তখন হচ্ছে যে জামাতের আ যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা ক্যাম্পেইন উপরে সে রিফর্ম এর কথা বলছে, পলিটিক্যাল সিস্টেমের চেঞ্জ এর কথা বলতেছে, সকল কিছুতে হ্যাঁ বলতেছে। আর রুরাল এ সে ক্যাম্পেইন করতেছে হচ্ছে গিয়ে যে ভাই শোনেন আপনি আ বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনারে জামাত ইসলামীতে ভোট দিতে হবে না। আপনি জামাতে ভোট দিয়েন। কিন্তু একটা সৎ লোকরে ভোট দেন, একটা এমন লোকরে ভোট দেন যে ইসলাম ধর্মটাকে পছন্দ করে, ইসলাম ধর্মটাকে যে ভালোবাসে। যে প্রো ইসলামী লোক না, যে হচ্ছে সৎ লোক না, আপনি তারে ভোট দিয়েন না। মানে ইউ আর নট নেসেসারিলি সেইং দ্যাট ভোট ফর এই পলিটিক্যাল পার্টি কিন্তু আপনি ক্রাইটেরিয়াটা এমনভাবে সেট করতেছেন সো দ্যাট দে অ্যাকচুয়ালি গো ফর দিস পলিটিক্যাল পার্টি। এবং এইটা অনেক সময়ই হচ্ছে যে এবং নারীদের কাছে আবার এইটা যাওয়া হচ্ছে গিয়ে আপনার কোরআন শিক্ষার নাম করে। So there are different talim groups. They are going there. They are teaching about those things এবং সেটার সাথে বলতেছে যে দেখেন ভোট হচ্ছে আপনার আমানত।
তো হুম, আপনি যদি একটা সৎ লোককে এবং ইসলাম প্রেমিক লোককে আপনি যদি ভোট না দেন, তাইলে কিন্তু এর উত্তর আপনাকে দিতে হবে। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। এইটার সাথে রিফর্ম এর কোনো সম্পর্ক নাই। এইটার সাথে পলিটিক্যাল স্ট্রাকচার বা কালচার এর কোনো সম্পর্ক নাই। এইটা হচ্ছে গিয়ে কমপ্লিটলি একটা ডিফারেন্ট টাইপ অফ স্ট্র্যাটেজি, যেখানে আপনি ধর্ম, যেখানে হচ্ছে গিয়ে আপনি আ এইটার বিভিন্ন অ্যাসপেক্ট সেটাকে হচ্ছে গিয়ে আপনি ইউস করছেন টু রিচ আউট টু ভোটার। আমি এইটার নরমেটিভ, এটা ভালো কি খারাপ সেই আলোচনায় আমি যাচ্ছি না। বাট দ্য থিং ইজ হুম, দিস ইজ রেজোনেটিং। যেই মানুষটা এখন দেখেন, একটা দল একটা মানুষের কাছে গেছে। তাকে যেয়ে কিছু একটা বলছে। যেটা বলছে সেইটা ধরেন তার ভ্যালু সিস্টেম এর সাথে যায়। তার কাছেও রিলিজিয়ন খুবই সেনসিটিভ একটা বিষয়। তার কাছে সৎ লোক খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। সে দেখে আসছে ইউনিয়ন পরিষদের চেয়ার মেম্বার সব অসৎ। এমপি সাহেব সারা জীবন দেখে আসছে গত ১৬ বছর ধরে আ মানে ঘুষ-টুস খেয়ে উড়ায় ফেলছে। তো সৎ লোকও দরকার। হ্যাঁ, আর ধর্মপ্রেম তো দরকারই। অন দি আদার হ্যান্ড এইটার কাউন্টার কোনো কিছু বা অন্য কোনো দলের কোনো ধরনের বক্তব্য তার কাছে হচ্ছে গিয়ে যাচ্ছে না। সো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট সে তো ইনফ্লুয়েন্সড হচ্ছে। সে তো আ ইসে হচ্ছে। সো হুম, এই যে এই ঘটনাটা ঘটেছে, এখন এইটা আসলে বাংলাদেশের ভোট তো অনেকভাবেই নির্ধারিত হয়। এইটা শেষ পর্যন্ত কতখানি ইমপ্যাক্ট ক্রিয়েট করবে I don't necessarily know. কারণ এই স্ট্র্যাটেজিটা তো আপনি সব জায়গায় আবার চালাতেও পারবেন না। আপনি একদম এক্সাক্টলি। স্ট্রং বিএনপি স্ট্রং হোল্ড এ যেয়ে এটা চালাইতে গেলে এটা আপনার একটু চালাতে ঝামেলা পারবেন না। হবে। আবার ধরেন হচ্ছে যেই জায়গাটায় অন্য ধর্মের লোকজন বেশি সেখানে আপনি এটা চালাতে পারবেন না। সো বুঝতে সব পারছি। জায়গায় আপনি সমানভাবে চালাতে পারবেন না। তারপরে হচ্ছে গিয়ে অনেক মানুষের বাংলাদেশের ভোটের অনেক ধরনের হিসাব থাকে। মানে অনেক মানুষ এটাতে এফেক্ট হওয়ার পরেও তার একটা প্যাট্রন থাকে, যার কাছ থেকে সে টাকা-পয়সা, সুযোগ-সুবিধা নিয়ে থাকে। এক্সাক্টলি। সে চাইলেও হয়তো ওইগুলা ভোট দিতে পারবে না। আবার মানুষ অনেক কিছু চিন্তা করে যে আমি আমি দাঁড়িপাল্লায় ভোট দিব, কিন্তু আমার এলাকার এমপি তো মনে হয় ধানের শীষে হবে। তা আমার শুধু আমার ভোটটা নষ্ট করার দরকার কি? বা হুম, হুম। আমি আমি দাঁড়িপাল্লায় ভোট দিলাম, কিন্তু সরকার তো বানাবে ধানের শীষ। তো শুধু এখানে এমন একটা এমপি বানায় লাভ। সো a lot of things can happen. বাট যেইটা হইছে এক্সাক্টলি। যে ইট gave জামাত an edge. সো এই ঘটনাটা হচ্ছে গিয়ে মানে ঘটেছে within the field. এটার তাদের ইমপ্যাক্ট ডিস্ট্রাকশন কতখানি পড়বে পলিসিটা বেশ ভালোই কাজ করতেছে ভালো বোঝা কাজ যাচ্ছে। করেছে। এট হ্যাঁ, লিস্ট হ্যাঁ। পার্সেন্টেজ আপনার আর্লি ভোটিং যে পার্সেন্টেজ পাওয়া যাচ্ছে সেখান থেকে দেখা যাচ্ছে। ভাইয়া এখানে একটা ইন্টারেস্টিং আপনি একটা কথা বলছেন যে আম হুম, জামাত অলরেডি তার হুম, আসনগুলোতে তাদের যেখানে স্ট্রং হোল্ড গুলো আছে এটলিস্ট সেখানে প্রত্যেকের কাছে ভোটারদের কাছে এটলিস্ট একজনের একবার করে পৌঁছে হুম, গেছে। আমরা এখানে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে আমরা আমাদের ট্র্যাডিশনাল যে ইলেকশন ক্যাম্পেইন দেখে থাকি সবসময় আমরা দেখেছি সেটা হচ্ছে যে বিশাল বড় একটা মহাসমাবেশ হবে, লক্ষ, হুম, লক্ষ হুম, হুম, মানুষ হুম, হুম। আসবে, একটা শোডাউন হবে, রাইট? সেই রাইট। ট্র্যাডিশনাল কনভেনশনাল ইলেকশন ক্যাম্পেইন থেকে একটা নতুন মাত্রা আমরা এবার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গণসংযোগ। এবং হুম, এনসিপির যেমন হাসনাতেরটা খুবই ইমপ্রেসিভ। এছাড়াও হুম। আমাদের হাদি তো ছিলই। তাসনিম জারাও অ্যাবসোলিউটলি। ক্রাউড ফান্ডিং করেছেন এরকম অনেক হুম, গণসংযোগ করে। এখন হুম, আপনার আমরা দেখতে পাচ্ছি আমরা ইভেন মানে যারা সবাই জোহরান মামদানিকে আমরা সবাই পছন্দ করি, বাংলাদেশে সবাই পছন্দ হুম, হুম, করে। তার হুম, দেখা হুম, গেছে যে সে হচ্ছে এরকম গণসংযোগ সবখানে সে হুম, গেছে। সে হুম, বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি আন্টিদেরকে নিয়ে সে মিছিল হুম, করছে হুম, এবং স্লোগান দিচ্ছে, রাইট? হুম। তো এই বিষয়টা একটা আমরা দেখতে পাচ্ছি নতুন যারা তারা এই গণসংযোগে ইন্টারেস্টেড। এটা আসলে কিভাবে ইলেকশন ক্যাম্পেইন কে নতুন মাত্রা দিচ্ছে? That's a very good question. To be very honest, we don't have an answer to that. আমরা এটা ইলেকশনের পরে বুঝতে পারবো। এই আচ্ছা। ইলেকশনটা অনেকগুলো কারণে খুব ইন্টারেস্টিং। যেমন বাংলাদেশের ইলেকশনে না কয়েকটা খুব আ what should I say? কয়েকটা ট্রেন্ড আছে। একদম historically established ট্রেন্ড। এই ইলেকশনে আমরা সেগুলাকে টেস্ট করব। যেমন একটা বক্তব্য আছে যে সিলেট ১ এ জিতবে সে সরকার গঠন করবে। এবং সে আমাদের অর্থমন্ত্রী আমাদের এটা হবে। হচ্ছে গিয়ে একটা কমন ইস্যু। এক্সাক্টলি হ্যাঁ। আবার ঢাকার ২০ টার মধ্যে যে সবচেয়ে বেশি জিতবে সেই হচ্ছে সরকার গঠন করবে। সো এরকম হচ্ছে কিছু এস্টাবলিশড মানে what should I say? উদাহরণ আছে আরকি। হুম, এগুলার হচ্ছে গিয়ে একটা টেস্ট এবার হবে যে আসলেই এই ঘটনাগুলো ঘটে কিনা। এইটার হুম, সাথে বাট ওটা তো গেল হচ্ছে অ্যানেকডোট। কিন্তু হুম, এই জিনিসটা যে আপনি যেটা বললেন যে এই মানে মামদানি স্টাইলের যে প্রচারণা ক্যাম্পেইন, ইউ আর অ্যাবসোলিউটলি রাইট দ্যাট আমাদের ক্যাম্পেইনে যেটা আমরা দেখেছি অতীতে, মানে আমার মনে আছে যে আমি পলিটিক্যাল পার্টির সাথে আমার ইন্টারেকশনটা হইতো কখন? আমার যতটুকু মনে আছে ২০০১ বা ২০০৮ এ তারা একটা স্লিপ নিয়ে আসতো বাসায়।
আমার ভোটার নাম্বারটা থাকতো, আমার কেন্দ্রটা থাকতো, সেখানে আমি এসে যেতাম, সেখানে হচ্ছে গিয়ে বসে থাকতো। এর বাইরে বাসায়, বাসায় এসব ভোট চাওয়া, এইটা এটলিস্ট আরবানে আমি খুব কম দেখছি। রুরালে আমি ২০০৮ এও শুনছি হয়, বা জামাত আসলে অনেক আগে থেকেই ডোর টু ডোর ক্যাম্পেইনটা জামাত করে। এটা হচ্ছে একটা জামাতের, মানে যদি আনফেয়ার অ্যাডভান্টেজ বলেন, আনফেয়ার অ্যাডভান্টেজ। বাট দিস ইজ সামথিং নিউ ফর দি আদার পার্টিজ, বাট দিস ইজ সামথিং জামাত হ্যাজ বিন ডুইং সিন্স 80s অ্যান্ড 90s। সো ওর একটা এক্সপেরিয়েন্স আছে যেটার উপরে বিল্ড করে ও আসলে এই কাজটা করতে পারতেছে। সো ওইটা একটা ইসের ব্যাপার। আর অন দি আদার হ্যান্ড বাকি পলিটিক্যাল পার্টিগুলার ইসে ছিল যে আমরা একটা মহাসমাবেশ করব। লাখ, লাখ, কোটি, কোটি লোক নিয়ে আসবো। কোটি, কোটি আচ্ছা লাখ, লাখ লোক নিয়ে আসবো। সবাই দেখবে আমার অনেক সমর্থন, অ্যান্ড দ্যাট উইল হেল্প মি। একটা এক্সাক্টলি। মিছিল করব প্রত্যেকদিন, মানে ১০-১২ টা করে মিছিল করব। মিছিলগুলো অনেক বড়, বড় থাকবে। আশেপাশের মানুষজন দেখবে এবং দেখে মনে করবে হচ্ছে গিয়ে যে মানে হয়ে গেছে। মহিলা ভোট তো কোনো ব্যাপার না। মহিলা ভোট কি, আমি পরিবারের প্রধান। আমি বলতেছি আর আমার বউ হচ্ছে আ এই মার্কায় ভোট দিবে না, এটা কি কোনো কথা হইলো নাকি? আমার মেয়ে আমার কথার বাইরে কেমনে যাবে? সো হুম, those হুম। are kind of the traditional understanding, যে বা অনেকগুলো এলাকায় যেটা হয় যে পেট্রন থাকে। উনার হাতে ২০০ ভোট। সো উনাকে কিনতে হবে। If you হুম, can হুম। buy him, you will make sure যে এইটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল আন্ডারস্ট্যান্ডিং। The thing is, এক্সাক্টলি। আপনি যদি বিএনপির প্রচারণা দেখেন, বিএনপি স্টিল রিলাইং অন দ্যাট ট্র্যাডিশনাল থিং, যে আপনি বড় জনসমাবেশ করবেন, বড় হচ্ছে গিয়ে মিছিল করবেন, অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ টু উইন দ্য ইলেকশন। কারণ আমার নেম রেকগনিশন আছে। যে আমার আসনের এই লোক গত ৩ বারের এমপি ছিল আগে, মন্ত্রী ছিল, বা অমুক বড় নেতার ছেলে বা মেয়ে। এর আবার বাসায়, বাসায় যেয়ে ওর নাম তো সবাই জানে। ওর আবার বাসায়, বাসায় যেয়ে চেনানোর কি আছে? আমি বরং মিছিল মিটিং করে মানুষজন দেখুক আমার কত ইসে। আপনি দেখেন যে এইটাই কিন্তু ঘটছে। মানে আমরা কয়েকটা জায়গায় স্টাডিটা চালাচ্ছি। এখন পর্যন্ত বেশ কয়েকটা কনস্টিটিউয়েন্সিতে এখনো আমরা বিএনপির এরকম ডোর টু ডোর যাওয়া দেখি নাই। সো দিস ইস এ প্রেটি গুড পসিবিলিটি বিএনপি হয়তো যাবে না। বিএনপি হয়তো হচ্ছে ইউনিয়ন পর্যায়ে বা হচ্ছে থানা লেভেলে মিছিল-টিছিল করে ইসে করবে। On the other hand, যেটা আপনি বললেন যে হাসনাত set a trend. The way he reached out to people, this is exception. এক্সাক্টলি। মানে হচ্ছে একদম অনেকদিন আগে থেকে হাসান অনেকটা সময় নিয়েই কিন্তু এটা করেছে। The way, and এইটার কিন্তু আবার কিছু স্পেশাল স্কিল লাগে। It's not something that anyone can do that. না। শুনতে হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু তারপর আমি বলি যে if you sort of contrast what Nasiruddin Patwari did and what Hadi did, হুম, হুম। কন্ট্রাস্টটা খুব পরিষ্কার। Hadi could reach out exceptionally well. হুম, He could reach out exceptionally well. Even when he was insulted, when he was মানে attacked, he could মানে react to it with grace. ঠিক আছে? এক্সাক্টলি। এবং ওইখানে হচ্ছে গিয়ে সে খুব চমৎকারভাবে হ্যান্ডেল করতো, মানুষজনকে ইসে করতো। আ Hasnath was the same thing. The way Hasnath could talk and reach out, হুম, হুম। and লোকাল ল্যাঙ্গুয়েজ বা টোনটা ইউজ করা। মানে লেট মি জাস্ট গিভ হুম, ইউ ওয়ান এক্সাম্পল। আচ্ছা থাক, এক্সাম্পল না দিই। সো মানে there are number of cases he could হুম। actually do that. সো আমি যখন ডোর টু ডোর যাবো, যদি আমি ক্যান্ডিডেট হিসেবে যাই, এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আই হ্যাভ টু পারফর্ম। মানে আমি পারফর্ম। গেলাম, এটা হ্যাঁ, আমি অসাধারণ একটা জিনিস গেলাম, বলছেন। হুম, অ্যাবসোলিউটলি আমি গেলাম, কিন্তু আমি আসলে মানুষের সাথে মিশতে পারি না। হুম, আমার ভাবগতিক হচ্ছে এলিটের মতো। হ্যাঁ? হুম, হুম, আমারে দেখলে হচ্ছে গিয়ে মানে মনে হয় যে দূর হ। এইখানে আসতে আমি কমফোর্টেবল ফিল করতেছি না। আমি ওই মানুষের ওই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি না। হুম, হুম, দ্যাটস ইম্পোর্টেন্ট। সো ডোর টু ডোর ক্যাম্পেইন কিন্তু এইটা হচ্ছে গিয়ে আমার ধারণা বিএনপির একটা সমস্যা, যে ডোর টু ডোর ক্যাম্পেইন যদি সে করতেও চায়, আপনি হুম, যদি হুম, দেখেন তার এস্টাবলিশড যে পলিটিক্যাল লিডাররা আছে, মেনি অফ দেম আর কোয়াইট ওল্ড। তাদের পক্ষে এইরকম ১০০-১৫০ বাড়ি একদিনে কাভার করা, এই ধরনের হাঁটাচলা করা, এইভাবে হচ্ছে রিচ আউট করা ইজ ফিজিক্যালি ইম্পসিবল। সো তারা চাইলেও অনেক সময় হচ্ছে গিয়ে এটা করতে পারবে না, এবং ওই যে পারফরম্যান্স এর কথা বললাম, ওইভাবে পারফর্ম করা, ওইটা হচ্ছে গিয়ে অনেকে পারবে না। যেমন আপনি যদি তাসিম জারারটা দেখেন, তাসিম জারারটা অনেকটা ন্যাচারালি চলে আসে। হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রে আমি দেখতেছিলাম যে সে হচ্ছে একটা গ্রামের বাড়িতে যেয়ে উঠোনে হুম, বসে সে হুম, প্রায় ৫০ জন মহিলাকে ডেকে নিয়ে আসছে। সে বলতেছে, হুম, "এটা হচ্ছে শুভর বাড়ি, শুভ আমার ফ্রেন্ড। হুম, হ্যাঁ, হুম, আপনারা যদি শুভ যদি নির্বাচনে দাঁড়াতো তাহলে কি ভোট দিতেন না?"
হুম। তাহলে আমি হচ্ছে আজকে নির্বাচনে দাঁড়াইছি, আমাকে ভোট দেন। এবং মহিলারা সবাই হুম। বলতেছে, "হ্যাঁ, আপনাকে ভোট দেব।" মানে আপনি যেটা বললেন যে পারফর্ম অ্যান্ড হি এবং ক্যান এবং ডু এবং ইট। এবং ওই আরেকটা পারফরম্যান্স এর আরেকটা আমি খুব সম্ভবত এটা ফেসবুকে দেখেছিলাম বা কোথাও একটা নাকি আমাদের রিসার্চে আসলে আমার ঠিক মনে নাই। যে হি ওয়াজ হ্যাভিং আ কনভারসেশন উইথ উইমেন। সো রাত হয়ে গেছে ৯টা ৯:৩০ সো একজনের হাসব্যান্ড আসছে। যে তার বউ কই গেছে? তার বউকে হচ্ছে গিয়ে মানে বাসায় রান্না-টান্না করে নাই, তার মন মেজাজ খারাপ। তো সে আইসা বলতেছে যে, "কি ব্যাপার? রান্না-টান্না করে নাই?" তো হাসনাত ওইখান থেকে জাস্ট বলতেছে, "ওই মিয়া, এই বেডি আপনারে ৩০ বছর খাওয়াইছে। আজকে আপনি নিজের আইন দেখান।" ঠিক আছে? So the way he could respond with wheat and other things, so it's something that resonate with people. যেটা আমি বললাম যে তাসনিম জারার ক্ষেত্রেও আমি কিছুটা দেখতেছি। বাট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে আমি আরেকটা ইন্টারেস্টিং ট্রেন্ড আমি এখন দেখতেছি যে I don't know whether it is intentional or whether it is accidental. যেমন আপনি যদি দেখেন if you compare again শফিকুর রহমান জামাতের এবং তারেক রহমান, উনারা ২ জন যে হুম, জনসভা করতেছেন, এই ২ জনের জনসভার স্টাইল কিন্তু আবার ডিফারেন্ট। হুম, হুম, শফিকুর রহমানেরটা একদম ট্র্যাডিশনাল জনসভার মতো। উনি আসবেন, পরিচয় করায় দিবেন, বক্তৃতা দিবেন, উনার উদ্দেশ্যগুলা বলে হি লিভস। তারেক রহমান কিন্তু একটু ইম্প্রোভাইজ করতেছেন। হি ইজ নট নেসেসারিলি জাস্ট উনি ইন্টারেক্ট করার চেষ্টা করতেছেন, মানুষের সাথে কথা বলতেছেন, কাউকে স্টেজে নিয়ে আসতেছেন। হি ইজ অলসো গিভিং অ্যানাদার পারফরম্যান্স। হুম, আমার হুম, মনে মানে আমি জানি না, এগেইন আমি ইনটেনশনাল or অ্যাক্সিডেন্টাল। I think he also realized that maybe যে যেহেতু আপনি আ মানে ডোর টু ডোর যেতে পারতেছে না তাদের অনেক ক্যান্ডিডেট, মানুষের সাথে ইন্টারেকশন এর একটা ডিফিকাল্টিজ হচ্ছে। সেটাকে হয়তো খানিকটা কাউন্টার উনি করতেছেন হচ্ছে গিয়ে উনার জনসমাবেশগুলোকে একটু ইন্টারেক্টিভ করার মাধ্যমে। এবং হুম, এইটা হুম, না যেটা হয় যে বিগ লিডারদের ক্ষেত্রে, বড় লিডারদের ক্ষেত্রে এইটা অনেক বেশি ইম্পোর্টেন্ট রোল প্লে করে। আমি আপনাকে একটা উদাহরণ দিই যে এটা কতখানি ইম্পোর্টেন্ট রোল প্লে করে। কক্সবাজারের একটা ইউনিয়নের ভেতরে একটা গ্রাম আছে। আমি মানে এক্সাক্ট নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। ওই ইউনিয়নের সবগুলা গ্রাম সবসময় নৌকায় ভোট দিত। ওই একটা গ্রাম ধানের শীষে ভোট দিত। এবং এটা সারা জীবন দিয়ে গেছে। What was the reason? Reason was that যখন এই খাল কাটা কর্মসূচি চলতেছিল, সো জিয়াউর রহমান came to that village and ওইখানে হচ্ছে উনি খাল কাটছিলেন। এই যে একজন বড় নেতা এসে খাল কাটছিলেন, দ্যাট ইজ আ রিমার্কেবল ইনসিডেন্ট ফর দ্যাট ভিলেজ। এবং আজকে ৫০-৬০ বছর হয়ে গেছে এইটা হিস্টোরিক্যালি একটা লিগেসি ওই গ্রামে চলে আসছে যে এই গ্রামে জিয়াউর রহমান আসছিলেন। এই যে তারেক রহমান যখন একটা লোককে উঠান, এই যে দেখেন উনি যেই জায়গায় ওইটা করেন, ওই লোক যেখানে তার আশেপাশের মানুষের যেইটা, I can guarantee you that guy will remember it for the next 30, 40, 50 years. এবং ওই জায়গাটায় হচ্ছে গিয়ে সেটার একটা ইমপ্যাক্ট হচ্ছে গিয়ে পড়বে। অ্যান্ড প্রবাবলি মানে বিএনপি যেহেতু ডোর টু ডোর করতেছে না, ট্র্যাডিশনাল ইস্যুতে যাচ্ছে, ওইটার যে প্রবলেমটা তৈরি হচ্ছে সেটার একটা কাউন্টার এখানে হয়তো আসতেছে। তারেক রহমান হয়তো সেটা করার চেষ্টা করতেছেন। আমি জানি না সেটা কতটুকু সফল হবে এবং এই ইলেকশন আসলে এক অর্থে ওইটার টেস্ট। যে ট্র্যাডিশনালি আপনি কাজ করে ভোটারদের রিচ করা, যেটা আমরা দেখেছি অতীতে কাজ করছে, সেটা কি ২০২৬ সালে এসে কাজ করতেছে? নাকি ২০২৬ সালে এসে we are really seeing rise of a new kind of politics. হুম, আমার হুম, মানে বিআইজিডিতে আমার বস in a sense উনি এটার নাম দিয়েছেন proximate politics. So whether we are seeing the rise of proximate politics in the হুম, sense হুম, that হচ্ছে if হাসনাত আব্দুল্লাহ for instance wins, মানে হুম, it হুম, looks like that he will win যেহেতু ওই উনার অপোনেন্ট যে তাকে তো ইসে নাই। ভালো হইতো যদি উনি কম্পিট করতো এবং তার হাসান আব্দুল্লাহ যদি হচ্ছে গিয়ে এইভাবে হচ্ছে জিততে পারত। ইফ লেটস সে তাসনিম জারা উইনস বা হুম, হুম, ইনারা হচ্ছে সবাই খুব বড় ধরনের কম্পিটিশন করতে পারতেছে। কারণ নো ওয়ান অ্যাকচুয়ালি এক্সপেক্টস যে হচ্ছে স্বতন্ত্র থেকে একজন জিতে যাবে। বাট ইফ শি রিয়েলি ক্যান ম্যানেজ ইট, পুল ইট অফ অর কাম ভেরি ক্লোজ, বা হাসান আব্দুল্লাহ যদি এরকম একটা কম্পিটিটিভ ইলেকশনের মধ্যে হি কুড ম্যানেজ টু ডু দ্যাট, এটা কিন্তু সিরিয়াসলি একটা ইন্ডিকেশন দিত যে ইয়েস, ভোটার্স পারসেপশন অ্যাবাউট ক্যাম্পেইনিং ইজ চেঞ্জিং। এবং ওই যে যেটা বললাম যে একই জিনিস হয়তো if we for instance see some big shots of BNP losing the election because হুম, they হুম, did হুম, not do door to door campaign এবং সেখানে অনেক মানে নাম না জানা অপরিচিত ক্যান্ডিডেটও জিতে আসছে because they reached out to people, তাহলে we will get a sense that okay, new type of politics is emerging. হুম, হুম, On the হুম, other hand যদি দেখি যে এরকম সব এরা পরাজিত হচ্ছে, বিগ নেম রিকগনিশন, বিগ তারেক রহমানের যাওয়াটা, ওইরকম হচ্ছে গিয়ে ওই ইলেকশনে
মানে ওরা জিতছে, ডোর টু ডোর কোনো কাজ করে নাই, তাহলে উই মে কনক্লুড দ্যাট দিস টাইপ অফ ক্যাম্পেইনিং ইজ স্টিল ইউজফুল। সো দিস ইলেকশন is an opportunity for us political scientists to sort of, test a lot of assumptions যে আমার পলিটিক্স কোন দিকে হ্যাঁ, যাচ্ছে। মানে এটা তো এক্সাক্টলি। আমরা গত 14, 15, 16 বছর তো আমরা কোনো চান্সই পাইনি এগুলোকে দেখার। লেটস হোপ থ্যাংক দ্যাট এবার একটা বেসলাইন তৈরি হবে যেটা দিয়ে আমি হচ্ছে গিয়ে কম্পেয়ার করতে অনেক পারবো। কিছু স্টাডি করার সুযোগ হ্যাঁ, পাবেন। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক গল্প করছি। দর্শককে বলব যে আমরা অনেকক্ষণ কথা বলে ফেলেছি ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আসিফ সাহানের সাথে এবং আজকে আমরা আমাদের আড্ডা দিচ্ছি গণভোট, জুলাই সনদ এবং রাজনীতি নতুন পটভূমিতে নতুন সব ট্রেডিশন নিয়ে। আপনারা সবাই সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকুন। আরো অনেকগুলো প্রশ্ন আসছে। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার ফিরে আসবো।